আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব। তাছাড়া আমাদের চেষ্টা থাকবে আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব ছাড়াও আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের টোটাল শর্ট সিলেবাসে 7টা অধ্যায় আছে। 7টা বলতে আমাদের যে প্রথম অধ্যায় ওটা যদি আমরা স্কিপ করি তাছাড়া আমাদের 7টা অধ্যায় থাকে। তো এই 7টা অধ্যায়ের মাঝে আমরা যদি র্যাপিড রিভিশন করি আমাদের যে আপকামিং এইচএসসি 24 ওটাকে টার্গেট রেখে, তাহলে আমাদের মোটামুটি 7টা অধ্যায়ের মাঝে সবগুলাই বেশ গুরুত্বপূর্ণ বলা যায়, যেহেতু আমরা প্রথম অধ্যায়টা ধরি নাই। তাছাড়া আমাদের কিছু অধ্যায় আছে যে আংশিক শর্ট সিলেবাসের ভিতরে আমরা আংশিক বিষয়টা স্কিপ করব, যেহেতু আমাদের আলটিমেটলি শর্ট সিলেবাস দিছে এবং শর্ট সিলেবাসের ভিতরে আসলে এইগুলা দেখেন না যারা কোয়েশ্চেন করবে, তারা কিন্তু আংশিক বিষয়টা না দেখার সম্ভাবনা আছে, তারা স্বাভাবিক কোয়েশ্চেন করে যাবে একটা অধ্যায় থেকে। তো এটা আমরা স্কিপ করে আমরা একটা অধ্যায়ের যা যা আছে পড়ার চেষ্টা করব। তাছাড়া আমরা যখন বিস্তারিত পড়েছিলাম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, তখন আমাদের বেশ পড়া হয়েছিল। বাট এখানে র্যাপিড রিভিশনে আমরা একটা ক্লাসে 3-4টা অধ্যায় শেষ করব। এখানে আমি মূলত সূত্রগুলো পরিচিত করিয়ে ডিরেক্ট সিকিউ সলভে যাব। তো যেহেতু এটা একদম শেষ সময়, আমি ধরে নিব যে তোমরা একটা অধ্যায়ের অনেক কিছুই জানো, জাস্ট আমরা রিভিশন করব এই অংশে আর কি, ঠিক আছে? তো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব দেয় আমাদের যে টপিকগুলা সচরাচর আসে পরীক্ষায় আমাদের সিকিউতে। আমাদের সর্বপ্রথম আর্দ্রতা বিষয়টা জানতে হবে, আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কি, আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বিষয়টা কি। দেন আমরা পড়ব আপেক্ষিক আর্দ্রতা বিষয়টা কি। আর্দ্রতা পড়লেই আমাদের পরবর্তী টপিক হবে আপেক্ষিক আর্দ্রতা। দেন আমরা শিশিরাঙ্ক সম্পর্কে জানব, শিশিরাঙ্ক কাকে বলে, দেন শিশিরাঙ্ক নির্ণয়ের কিছু সূত্র। এরপরে আমরা এই অধ্যায়টা পড়তে গিয়ে, যেহেতু আদর্শ গ্যাস অধ্যায়টার নাম, আমরা আদর্শ গ্যাস রিলেটেড যে সূত্রগুলো আছে লাইক বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, দেন আদর্শ গ্যাস সূত্র PV=NRT, এই সূত্রগুলোর সাথেও আমরা পরিচিত হব এবং আমরা দেখব যে এই সূত্রগুলো রিলেটেড বেশ কিছু ম্যাথ প্রিভিয়াস ইয়ারে এসেছে, তো আপকামিং পরীক্ষায়ও কিন্তু আসতে পারে। ওকে, দেন আমরা বয়েলের সূত্র পড়ব, চার্লসের সূত্র পড়ব, এই রিলেটেড ম্যাথ সলভ করব। এবং আর্দ্রতা থেকে আমাদের এমন ম্যাথ আসে যে কোন স্থানে স্বস্তিবোধ হবে, কোন স্থানে অস্বস্তিবোধ হবে। আপেক্ষিক আর্দ্রতা যেখানে বেশি সেখানে আমাদের যেহেতু অধিক ঘামাবে একজন মানুষ, তো ওই জায়গায় অস্বস্তিবোধ হবে। দেন আমাদের কোয়েশ্চেনগুলো এভাবে আসে যে কোন জায়গায় কাপড় তাড়াতাড়ি শুকাবে, কোন জায়গায় কাপড় দ্রুত শুকাবে। এই টপিক থেকেও আসে যে আলটিমেটলি এগুলো আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড হয়ে থাকে। তো আমরা মূলত দেখবো আসলে প্রিভিয়াস ইয়ারে কী টাইপের কোয়েশ্চেন এসেছে, দেন আমরা ফার্স্ট অফ অল আমরা সূত্রগুলো নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি, তাহলে মনে হয় সহজ হবে বিষয়টা, ঠিক আছে? তো আমার এটা মূলত হাতে লেখা শিট, এটা আমার সুযোগ হয়ে ওঠে নাই যে আমি টাইপ করব। আমি মুখে বলছি, তোমরা একটু বুঝে নিও হাতের লেখাটা, তাছাড়া আমি লিখবো এখানে। তো শুরুতে আমাদের অধ্যায়টা সলভ করতে গিয়ে কিছু ইউনিট কনভার্সনের সাথে পরিচিত হতে হবে, ঠিক আছে? আমাদের সিকিউতে আমরা চেষ্টা রাখবো যে এটিএম লিটারে এককগুলো ইউজ করতে, কারণ এসআই এককে আমাদের অনেক ক্ষেত্রে ঝামেলা হইতে পারে। আমাদের একই আসবে আনসার, বাট আমাদের এসআই একক ইউজ করতে গেলে দেখবো যে আমাদের ক্যালকুলেশন একটু বেশি করতে হচ্ছে বা কনভার্সনটা একটু বেশি করতে হচ্ছে। তো আমরা যে দিকটাই সহজ হয় ওই দিকটা ইউজ করবে, বাট আমি এখানে লিখে রেখেছি কিছু একক। প্রেশারের একক আমরা জানি এটিএমে যদি বলি, যদি এসআই একক প্যাসকেলে নিয়ে যাও 101325 প্যাসকেল, এতটুকু ইউজ করবা। তাছাড়া মিলিমিটার পারদস্তম্ভ বললে এটা 76 সেন্টিমিটার মার্কারি হয় বা 760 মিলিমিটার মার্কারি হয়, যেটাকে আমরা 1 ATM বলি, বা এসআই এককে এটা কিন্তু প্যাসকেল, 101325 প্যাসকেল। ভলিউম বা আয়তনের একক এসআই একক হচ্ছে মিটার কিউব। তাছাড়া আমরা 1 লিটার = 1 ডেসিমিটার কিউব জানবো, খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা, 1 লিটার = 1 ডেসিমিটার কিউব। তাছাড়াও 1 লিটার = 10⁻³ মিটার কিউবও আমরা বলতে পারি এসআই এককে। তাছাড়া আমরা এখানে তাপমাত্রা কনভার্সনের জন্য কিছু আমাদের অনেক ক্ষেত্রে এটা লাগতে পারে যে বয়েলের সূত্রে আমাদের এসআই একক ক্যালভিনে নেওয়া লাগতে পারে, টেম্পারেচার সেন্টিগ্রেড সেলসিয়াসে দেওয়া থাকতে পারে, ফারেনহাইটে দেওয়া থাকতে পারে। তো এটা আমরা ছোটোকাল থেকে শিখে আসছি, C/5 F-32 / 9 K-273 / 5, যেখানে C হচ্ছে সেন্টিগ্রেডে আমাদের মানটা, F হচ্ছে ফারেনহাইটে, K হচ্ছে ক্যালভিনে।
তাছাড়া অনেক সময় আমাদের স্পেসিফিক কোনো টেম্পারেচারও দেওয়া থাকবে না, স্পেসিফিক কোনো আমাদের প্রেশার বা চাপের মাত্রাও দেওয়া থাকবে না। আমাদের বলতে পারে যে এসটিপি কন্ডিশন, ওই ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেখানে টেম্পারেচার হচ্ছে 273 ক্যালভিন। এটা হচ্ছে আসলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, ঠিক আছে, বাট আমরা এসআই একক যেহেতু বলছি এটা 273 ক্যালভিন। আর প্রেশারটা হবে 101325 প্যাসকেল। এছাড়া অনেক সময় এসএটিপি বলতে পারে, এটা তোমাদের এই অধ্যায়ে বা ফিজিক্সে নাই, এটা আমাদের রসায়ন আছে, রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে এই অংশটা আছে এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো যেখানে টেম্পারেচার হচ্ছে মূলত কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, হ্যাঁ, এটা আমরা যখন ক্যালভিনে বলবো 293 ক্যালভিন হবে। তাছাড়া আমরা যে প্রেশার বা চাপ যেটা এসটিপিতে বলেছি 101325 প্যাসকেল, এটা হবে না, এটা হবে কি রাউন্ড ফিগার, এটা রাউন্ড ফিগারে 1 লক্ষ প্যাসকেল আমরা বলবো, 101325 প্যাসকেল হবে না, এটা আমরা বলবো 1 লক্ষ প্যাসকেল, ঠিক আছে, তাহলে এটা হবে। দেন এনটিপিতে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস এবং এনটিপিতে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড 298 ক্যালভিন এবং আমাদের প্রেশারটা হচ্ছে 101325 প্যাসকেল। ওকে। তো আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয় আছে, এসএটিপিতে আমাদের টেম্পারেচারটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস ধরলে একদম পারফেক্ট হয়, ঠিক আছে, এসএটিপিতে আমাদের টেম্পারেচারটা 20 ডিগ্রি ধরলে একদম পারফেক্ট হয়, যদি একটু কন্ট্রোভার্সি আছে আসলে, এনটিপিতেই মূলত 25 ধরা হয়। এরপরে যদি আমরা বয়েলের সূত্রে যাই, বয়েলের সূত্রে গিয়ে আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখি, আমরা জানি বয়েলের সূত্রটা আসলে কি। আমি মূলত একটা সূত্রের এক্সপ্লেনেশনে বিস্তারিত যাব না, আমি জাস্ট অল্প কথাবার্তা বলে ডিরেক্ট সূত্রটা আলোচনা করে ওটা সিকিউ সলভে যাব বা গাণিতিক সমস্যাতে যাব। তো বয়েলের সূত্র কি বলে? বয়েলের সূত্র বলে যে আমাদের যখন আমরা প্রেশারটা বাড়াই তখন আমাদের আয়তনটা বা ভলিউমটা কমে। তার মানে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ভলিউম, মানে আমাদের যখন ভলিউমটা কমে প্রেশারটা বাড়ে, প্রেশারটা বাড়লে ভলিউম কমে, উল্টা ভাইস ভার্সা। তো ওইখান থেকে আমরা যখন দুটা কন্ডিশনে বিবেচনা করব, P1 একটা, B1 আর একটা, P2 একটা, B2 আর একটা, তখন আমাদের এই সূত্রটা পাই P1 B1 ইজ ইকুয়াল টু P2 B2। আই রিপিট, আমি কিন্তু সূত্রের ডেরিভেটিভসে যাচ্ছি না, সূত্রের বিস্তারিত আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম। P1 V1 ইজ ইকুয়াল টু P2 B2 হয়, ওকে, এটা আমাদের বয়েলের সূত্র। তাইলে এখানে আমি বললাম যে তুমি চাপ বাড়াও আয়তনটা কমবে, তাহলে এই জায়গায় আমরা জানি কে নাই, এই জায়গায় কে নাই, এই জায়গায় তাপমাত্রা নাই, এই জায়গায় তাপমাত্রা নাই, এই জায়গায় মূল সংখ্যা নাই, যেগুলো নাই এগুলো বলবা স্থির। তাহলে স্থির তাপমাত্রায় একক মূল সংখ্যা যদি চিন্তা করো, আমাদের প্রেশার বা চাপ ভলিউমের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, আয়তনের ব্যস্তানুপাতিক। এরপরে চার্লসের সূত্র বলে যে যখন আমরা তাপমাত্রা বাড়াবো ভলিউমটা বাড়বে, যখন আমরা তাপমাত্রা বাড়াবো ভলিউমটাও বাড়বে, এটা হচ্ছে চার্লসের সূত্র। তার মানে এখানে কি নাই, টি আছে তাপমাত্রা, বি আছে ভলিউম বা আয়তন, কি নাই, পি বা চাপ নাই, তাহলে স্থির চাপে। তাহলে চার্লসের সূত্রে কি বলতে হবে, স্থির চাপে। তাহলে স্থির চাপে তাপমাত্রা ভলিউম বা আয়তনের সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, এটা হচ্ছে প্রপোর্শনেট একটা অপরটার সাথে। এইখান থেকে আমরা T1 বাই B1 ইজ ইকুয়াল টু T2 বাই B2 এই সূত্রটা পাই। দেন আমরা যদি বলি আমরা এখান থেকে, তাহলে এগুলো গেল, এইখান থেকে এই দুটো সূত্র একসাথে করে, বয়েলস এবং চার্লসের সূত্র একসাথে করে আমরা মূলত পি বি ডিভাইডেড বাই টি বা ইজ ইকুয়াল P1 B1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু P2 B2 ডিভাইড বাই T2, এরকম একটা সূত্র পাই। আমরা একটু পরেই দেখবো এবং সূত্রটা বেশ লাগে আমাদের। এছাড়া আমরা P1 বাই T1, P2 বাই T2, দেন আমরা B1 বাই N1 অ্যাভোগাড্রো সূত্র, B2 বাই T2 অ্যাভোগাড্রো সূত্র, দেন এইটা আমরা বয়েল এবং চার্লসের সূত্র সমন্বিত সূত্র বলতে পারি। এছাড়া আমাদের এই সূত্রগুলো ডেনসিটি যখন চলে আসবে কথাটা, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তাছাড়া আদর্শ গ্যাস সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটা আমরা ইউজ করবো আদর্শ গ্যাসের জন্য। P ইকুয়াল টু nRT, অনেক বেশি পরিচিত একটা সূত্র এটা, P ইকুয়াল টু nRT, যেখানে P হচ্ছে প্রেশার, B হচ্ছে ভলিউম, N হচ্ছে মূল সংখ্যা, আর হচ্ছে আমাদের ধ্রুবক মান, T হচ্ছে টেম্পারেচার। তো আদর্শ গ্যাসের জন্য এই সূত্রটা আমাদের খাটবে অবশ্যই, ঠিক আছে। মূলত আমরা আমাদের যাবতীয় বাস্তবে যে গ্যাসগুলো দেখি, অক্সিজেন, নাইট্রোজেন, যে গ্যাসগুলো দেখি, এগুলো হচ্ছে সবই আসলে আমাদের বাস্তব গ্যাস, এগুলো হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস, একটা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাস হয়, যখন P ইকুয়াল টু nRT সূত্র মেনে চলে। তবে বাস্তবে আসলে পৃথিবীতে আদর্শ গ্যাসের কোনো জাস্ট উৎস নাই বা আদর্শ গ্যাস নাই বলা যায় যে আমাদের সবগুলাই আসলে বাস্তব গ্যাস পৃথিবীতে। তো বাট একটা কন্ডিশন আছে যে উচ্চ তাপমাত্রা, উঠা নিচা, এই শব্দটা মাথায় রাখতে পারো যে উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ, উঠা নিচা, এই কন্ডিশনে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো এগুলো মূলত আমাদের বিস্তারিত পড়া, আমরা এতটুকুতে যাচ্ছি না, P ইকুয়াল টু nRT সূত্র জানলেই চলবে। দেয়
দেন এখান থেকে আমরা যখন মূল সংখ্যাতে হিসাবে যাব, মূল সংখ্যা ডব্লিউ যখন আণবিক ভরে হিসাব করতে যাব, তখন আমাদের এই কনভার্সনগুলো হয়ে যাবে W/m। দেন আমাদের অনেক সময় একটা অণুর মূল গড় বর্গবেগ বা রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি এইটা লাগতে পারে। এখানে আমরা 3টা সূত্র লিখে রেখেছি, প্রয়োজনে আমরা এগুলো ইউজ করব। দেন গতিশক্তি যদি সূত্র বললো একটা অণুর বা গ্যাসের 3/2 nRT, এই সূত্রটা লাগতে পারে, বা 3/2 PV। দেন আমরা জেড বা যে গুণাঙ্ক PV/nRT, যেটা আমাদের প্যাশন গুণাঙ্ক বলি জেড, পিভি এবং এনআরটি এর অনুপাতই হচ্ছে প্যাশন গুণাঙ্ক, এটা আমরা বলবো। দেন বিচ্যুতির মাত্রা হচ্ছে মূলত Z-1। এছাড়া আমরা যখন বলেছি PV/nRT সূত্রটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, তাহলে আমি বলেছি পৃথিবীতে আসলে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই, যা আছে সবই বাস্তব গ্যাস। তাহলে যা আছে সবই বাস্তব গ্যাস হলে এই সূত্রটা বাস্তব গ্যাসের জন্য কি হবে? তাহলে এই সূত্রটা যদি বাস্তব গ্যাসের জন্য আমরা ইউজ করতে চাই, এটাকে একটু পরিবর্তন করতে হবে। পি এর সাথে n²/v² নামক কিছু একটা যোগ করতে হবে, বি থেকে NB নামক কিছু একটা বিয়োগ করতে হবে, এনআরটি ঠিকঠাক থাকবে। তো এটা আমাদের এখানের পড়াশোনা না, এটা আমাদের এইচএসসিতে আলোচনায় নাই, ইঞ্জিনিয়ারিং লেভেলের পড়া এটা। দেন এখান থেকে আমাদের সবচেয়ে বেশি যেটা লাগবে এই অধ্যায়ে, সেটা হচ্ছে RH। সবচেয়ে বেশি যেটা লাগবে, মানে এই অধ্যায়ে সবচেয়ে সহজ পড়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া এই রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা, এই সূত্রটা RH এবং আমাদের যেটা ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক। তো আমি এই টপিকটা একটু বিস্তারিত আলোচনা নিয়ে আসবো, কারণ এই টপিকটাই সবচেয়ে বেশি আমাদের লাগবে। ঠিক আছে, আমাদের মোস্ট 80% to 90% সম্ভাবনা আছে আপেক্ষিক আর্দ্রতা থেকেই ম্যাথটা আসবে, অনেক বেশি সম্ভাবনা আছে এই অধ্যায় থেকে আসে। কারণ তোমাদের অধ্যায় 7টা কোয়েশ্চেন আসবে, 8টা, একটা অধ্যায় থেকে 2টা কোয়েশ্চেন আসতেই পারে, দেখা যায় না? তো আসবেই আপেক্ষিক আর্দ্রতা থেকে এমনটা। তো আমরা যদি আলোচনা রাখি যে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা কি, তাহলে আমি জাস্ট একটু রাফ করি। আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে হচ্ছে বাষ্পের পরিমাণ, একটা জায়গায় কতটুকু বাষ্প আছে সেটার পরিমাণ, সেটাই হচ্ছে মূলত আর্দ্রতা বা হিউমিডিটি, তাই না? সেটা হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি। তো আপেক্ষিক আর্দ্রতা বিষয়টা কি? আপেক্ষিক মানে হচ্ছে মূলত সাপেক্ষ বোঝায়। হ্যাঁ, লাইক একটা কক্ষে, আমাদের এটা একটা কক্ষ, এই কক্ষে বায়ু আছে, এই কক্ষে কিছু বায়ু আছে, এই বায়ুটা জলীয় বাষ্প ধারণ করতে পারে, এই বায়ুটা জলীয় বাষ্প ধারণ করতে পারে। ঠিক আছে, আমি যদি উদাহরণে বলি, এই জায়গার বায়ুটা টোটাল 10 লিটার, এখানে যতগুলা বায়ু আছে এই বায়ুটা 10 লিটার বাষ্প ধারণ করতে পারে, এই বায়ুটা টোটাল 10 লিটার বাষ্প ধারণ করতে পারে। আচ্ছা, কতটুকু ধারণ করতে পারে সেটা হচ্ছে তার ক্যাপাসিটি, এটা হচ্ছে এই রুমের ক্যাপাসিটি, এই রুমের বায়ু যে আছে এটার ক্যাপাসিটি সেটা হচ্ছে 10 লিটার। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে একটা কক্ষ, এই কক্ষে 10 লিটার বায়ু আছে, যে বায়ু আছে এই বায়ুটা 10 লিটার বাষ্প ধারণ করতে পারে, যেটা হচ্ছে তার ক্যাপাসিটি। ওকে, 10 লিটার বায়ু আছে, বায়ু ধারণ ক্ষমতা আছে তার। এখন সবসময় যে 10 লিটার বাষ্প উপস্থিত থাকবে ওই বায়ুতে, তা কিন্তু না। আমরা যদি ধরি এই জায়গায় 5 লিটার বাষ্প উপস্থিত আছে ওই বায়ুতে, মানে এখানে যে বায়ুটা আছে তার ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার ধারণ করা, বাট আমরা যে কোনো একটা কন্ডিশনে, যে কোনো একটা দিনে, যে কোনো একটা সময়ে পরিমাপ করলাম যে ওই রুমে বাষ্পের পরিমাণ 5 লিটার। আচ্ছা, তার ধারণ ক্ষমতা কত ছিল? 10 লিটার। তার ধারণ ক্ষমতা কত ছিল? 10 লিটার। আছে কতটুকু? 5 লিটার। ধারণ ক্ষমতা 10 লিটার নিচে দিলাম, এটা হচ্ছে তার কতটুকু আছে? 5 লিটার ইন্টু 100%। আমরা যে অঙ্কটা পাবো, যে সমাধানটা পাবো সেটা হচ্ছে 50%। তাহলে এটাই হচ্ছে তার মূলত আপেক্ষিক আর্দ্রতা। মানে একটা রুমে যতটুকু ক্যাপাসিটি, আমরা যদি যতটুকু আছে, যতটুকু এখানে উপস্থিত আছে সেটাকে কন্টেন্ট বলি, যতটুকু উপস্থিত আছে সেটাকে যদি আমরা কন্টেন্ট বলি, যতটুকু ধারণ ক্ষমতা সেটাকে যদি আমরা ক্যাপাসিটি বলি, কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইন্টু 100%, যে সূত্রটা আমরা পেলাম সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি সূত্র। বুঝে গেছে? তাহলে একটা রুমের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার এবং উপস্থিত আছে হলো 5 লিটার। যখন আমরা 5কে 10 দ্বারা ভাগ করব, 100% দ্বারা গুণ করব, যেটাই পাচ্ছি সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে যদি সংজ্ঞা আসো, সংজ্ঞায় কী হবে? একটা রুমে বা একটা কক্ষে বা একটা বায়ুর যতটুকু ধারণ ক্ষমতা, তার যত পার্সেন্ট ওই জায়গায় উপস্থিত আছে বায়ু, ওই বায়ুটা তা যতটুকু প্রেসার করবে, যতটুকু প্রেসার তৈরি করবে ওই স্থানে, সেটাই হচ্ছে তার বাষ্পচাপ বলি আমরা এটাকে মূলত। যতটুকু চাপ তৈরি করবে সেটা হচ্ছে তার আপেক্ষিক আর্দ্রতা। মূলত আমরা মিলিমিটার মার্কারি দিয়ে বলি আসলে বিষয়টা। তো এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতার সূত্র। বলে রাখি যে আমরা এখানে যে সূত্রটা বলছি সেটা হচ্ছে RH ইজ ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি, কন্টেন্ট বাই ক্যাপাসিটি। তাহলে কন্টেন্ট কি? যতটুকু উপস্থিত আছে, ক্যাপাসিটি কি? যতটুকু ধারণ ক্ষমতা, ইন্টু 100%।
এবং আমাদের বইয়ে দেখব যে আমরা কন্টেন্টকে আমাদের বইয়ে ছোটো হাতের এফ বলতেছে, ক্যাপাসিটিকে আমাদের বইয়ে বড় হাতের এফ বলতেছে ইন্টু 100%। তাহলে এই সূত্রের সাথে আমরা ভালোভাবে পরিচিত হলাম। এখন এইখান থেকে আসলে এতটুকু জানলে হবে না, আমাদের আরও অনেক কিছু বুঝতে হবে এই জায়গাটা থেকে। আসা যাক, আমরা ক্যাপাসিটি বুঝলাম তাই না, ক্যাপাসিটি, এবং কন্টেন্ট কি তাও বুঝলাম। ওকে, তো আমি যদি বলি কন্টেন্ট কি কখনো চেঞ্জ হয়, কন্টেন্ট কি কখনো চেঞ্জ হয়, মানে টেম্পারেচারের পরিবর্তন, টেম্পারেচারের আমি উঠানামা করালাম, লাইক আমাদের একটা গ্লাসে পানি আছে, একটা গ্লাসে পানি আছে, ওই পানিটাকে আমি 25 ডিগ্রি সেলসিয়াসে রাখলাম, ওই পানিটাকে আমি তোমার 70 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম। আমার পানিটা যদি পরিমাণ হয় যে 1 লিটার, আমার পানিটা কি 1 লিটারের চাইতে বেশি হবে নাকি কম হবে? আমি যদি ঠিকঠাক বলি এটা 70 ডিগ্রি সেলসিয়াসে ঠিক সেম থাকবে, 1 লিটার থাকবে। আমি যদি এটাকে তার বয়লিং পয়েন্টে নিয়ে যাই 100 ডিগ্রি সেলসিয়াসে, ওই 1 লিটার পানি কিন্তু 1 লিটারই থাকবে। ওই বাষ্প যদি এটা বাষ্পে পরিণত হইলো, ওই বাষ্পকে যদি আমি আবার ঘনীভূত করি, আবার ওই পানিতে পরিণত করি, ওটা কিন্তু আবার 1 লিটার থাকবে। মানে কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না, কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না। এই কথাটা অসংখ্য গুরুত্বপূর্ণ, এই আমাদের এই জাস্ট এই কথাটা, যে তাপমাত্রার পরিবর্তনে কন্টেন্ট কখনোই চেঞ্জ হয় না। একটা পানি যেটা 25 ডিগ্রিতে যতটুকু আছে 100 ডিগ্রিতে ঠিক সেইমটুকু থাকবে। তাহলে তাপমাত্রার পরিবর্তনে কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না। ক্যাপাসিটি, ক্যাপাসিটি কি চেঞ্জ হয়? ক্যাপাসিটি অবশ্যই চেঞ্জ হয়, কারণ ক্যাপাসিটিটা ডিপেন্ড করছে ওই স্থানের বায়ুর উপরে। ওই স্থানের বায়ু যতটুকু বাষ্প ধারণ করতে পারবে সেটাই হচ্ছে তার ক্যাপাসিটি। তাপমাত্রার পরিবর্তনে যেহেতু আমাদের এখানে অনেক কিছুর পরিবর্তন হয়, বায়ুর যে গতিশক্তির পরিবর্তন হয়, মোটামুটি বলা যায় যে এখানে আমাদের ক্যাপাসিটি বাড়ে, তাপমাত্রা বাড়াইলে ক্যাপাসিটি বাড়ে। তাহলে এটা কিন্তু আমাদের প্রপোর্শনের রিয়েকশন, ঠিক আছে, সম্পর্ক। তাহলে সমানুপাতিক বলা যাবে না, বাট বাড়াইলে বাড়ে এবং কমাইলে কমে। ক্যাপাসিটি আমাদের বাড়বে যখন তাপমাত্রাটা বাড়বে, ক্যাপাসিটি বাড়লে তাপমাত্রা বাড়লে ক্যাপাসিটি বাড়ে, তাপমাত্রা কমাইলে ক্যাপাসিটিও কমে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। গেল, তাহলে ক্যাপাসিটির সাথে আমাদের তাপমাত্রার কিন্তু সম্পর্ক আছে। তাপমাত্রার সাথে তাপমাত্রার পরিবর্তনে ক্যাপাসিটিটা পরিবর্তন হয়, বাট কন্টেন্টের কোনো পরিবর্তন হয় না। ওকে, এখন আমি যদি আরেকটা বিষয় আলোচনা করি, কখনো যদি এমন হয় যে আমাদের ক্যাপাসিটিটা বেশি কার চাইতে, কন্টেন্টের চাইতে। আমি এখন যে স্থানে আছি, তুমি এখন যে স্থানে বসে আমার ক্লাসটা করছো, এই স্থানে আমি বলতে পারি যে তোমার ক্যাপাসিটি অবশ্যই বেশি কন্টেন্টের চাইতে। আমরা যে স্থানে বর্তমানে আছি ওই স্থানে অবশ্যই ক্যাপাসিটি বেশি, ঠিক আছে। যদি আবহাওয়া ঠিকঠাক থাকে ক্যাপাসিটিটা বেশি হবে কার চাইতে, কন্টেন্টের চাইতে, মানে আবহাওয়া যদি স্বাভাবিক থাকে আর কি, ক্যাপাসিটি বেশি কন্টেন্টের চাইতে। এই জন্য আমরা দেখব যে আমাদের যে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটির মান 80%, 70%, 50%, 40%। সমুদ্র থেকে দূরবর্তী যে অঞ্চল, আমাদের যে উত্তরবঙ্গের জেলাগুলা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ওই স্থানের জেলাগুলা যেহেতু আমাদের সমুদ্র থেকে অনেক দূরবর্তী, ওখানে আমাদের যে ক্যাপাসিটি, ওটা কন্টেন্ট কম হয় মূলত, যেহেতু এখানে আমাদের সমুদ্র থেকে অনেক দূরবর্তী, তাই এখানে আমাদের ক্যাপাসিটিটা অনেক বেশি হয় আসলে এই যে কন্টেন্টের চাইতে। বাট আমাদের দক্ষিণবঙ্গে যে জেলা লাইক চিটাং আমরা যেখানে আছি, এখানে আমরা অনেক ঘামাই, কেন? আমাদের এই যে রিলেটিভ হিউমিডিটিটা আসলে বেশি, কন্টেন্ট যেহেতু তুলনামূলকভাবে বেশি ওখানকার চাইতে। আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে স্বাভাবিক আমরা যে অবস্থায় থাকি ক্যাপাসিটি স্বাভাবিকভাবে কন্টেন্টের চাইতে বেশি হয়। তাহলে এটা হচ্ছে একটা অবস্থা গেল। এরপরে কখনো যদি এমন হয় যে কন্টেন্টটা ক্যাপাসিটির সমান হয়ে গেছে, তখন আসলে কি হবে? কন্টেন্ট কখনো যদি ক্যাপাসিটি সমান হয়, মানে আমি যে রুমের উদাহরণটা দিলাম, যে 10 লিটার ধারণ ক্ষমতা, কখনো যদি এমন হয় যে ওই রুমে ঠিক 10 লিটারই বাষ্প উপস্থিত আছে, তাহলে কি হবে? এতটুকু ঠিকঠাক ছিল যে 10 লিটার থেকে আমরা 10 লিটার ধারণ ক্ষমতা ছিল, তার কম পরিমাণ উপস্থিত ছিল, ক্যাপাসিটি বেশি ছিল। বাট যখন 10 লিটার ক্রস হবে, 10 লিটার হয়ে 10 লিটার ক্রস হবে, তখন কি হবে? তখন যেখানে অতিরিক্ত বাষ্প আস্তে আস্তে থাকবে, এগুলো কিন্তু আলটিমেটলি আর যে বায়ু সেটার সাথে সম্পৃক্ত অবস্থায় যাবে না, সে কী হবে? অতিবৃক্ত হবে। লাইক এখানে আমাদের বিন্দু বিন্দু আকারে আস্তে আস্তে জমতে থাকবে। বিন্দু বিন্দু আকারে যখন জমে, তখন আমরা সেটাকে বলি শিশির বা ডিউ। তাহলে এখানে যখন আমাদের কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হবে, তখন আমরা বলবো আসলে শিশির জমা শুরু হবে। এটাকে আমরা বলি শিশির, ঠিক আছে। যে তাপমাত্রায় কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হলো, সেটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট।
খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যখন কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়, যখন কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয় তখন শিশির জমে। যে তাপমাত্রায় কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হলো সেটাকে আমরা বলি শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট। বুঝে গেছে? ওকে, তাহলে শীতকালে কী ঘটনা ঘটে? আসলে শীতকালে যখন আমরা দেখি যে আমাদের টেম্পারেচার সকালবেলা খুবই কম থাকে, ক্যাপাসিটি আমরা জানি তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত, ক্যাপাসিটি বাড়লে তাপমাত্রা বাড়লে ক্যাপাসিটি বাড়ে, তাপমাত্রা কমলে ক্যাপাসিটি কমে। যখন আমাদের তাপমাত্রা ডাউন হইলো শীতকালে, তখন সকালবেলা যেহেতু ডাউন হয়, টেম্পারেচার অনেক বেশি, অনেক কম থাকে, ক্যাপাসিটি অনেক বেশি কমে যায়। ক্যাপাসিটি অনেক বেশি কমে যায়, কন্টেন্ট কিন্তু সেম থাকে। তাহলে যখন আমাদের কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে যায়, টেম্পারেচার যখন শিশিরাঙ্কে পৌঁছে যায়, তখন আমাদের আস্তে আস্তে শিশির জমে। সেই জন্য আমরা কুয়াশা দেখি, শিশির দেখি শীতকালে। ঠিক আছে, এটা হয়। এরপরে আমরা যদি বলি যে এটা গেল, তাহলে শিশিরাঙ্কের বিষয়টা গেল। এরপরে দেখি আমাদের যখন আমরা একটা রুমে থাকি, একটা রুমে আমরা তো এয়ার কন্ডিশনার ইউজ করি, তাই না? এয়ার কন্ডিশনের ম্যাথও যে এয়ার কন্ডিশনারের ম্যাথও কিন্তু আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায় যে কীরকম হয় আসলে বিষয়টা, ঘটনাটা কি। আমরা একটা রুমের যখন টেম্পারেচারটা কমিয়ে দেওয়া হয়, এয়ার কন্ডিশনার মানে হচ্ছে আমাদের যে ফ্রিজিং, এখানে এমন একটা প্রসেস যে প্রসেসে যে শীতল বায়ু ভিতরে প্রবেশ করানো হয় টেম্পারেচারটা কমিয়ে দেওয়ার জন্য। তাহলে কি হয় যে একটা জায়গার টেম্পারেচার বা তাপমাত্রা হঠাৎ করে কমিয়ে দেওয়া হচ্ছে, বাট আমরা তো জানি কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না, কন্টেন্ট একই থাকবে। তাহলে একটা রুমের যে আগে আমরা স্বাভাবিক অবস্থায় এসি ছাড়ার আগে ওখানে বাষ্প ধারণ ক্ষমতা ছিল লাইক 10 লিটার। আমাদের ঠিক যে কন্টেন্ট ওটা ছিল 5 লিটার বা 6 লিটার, ধরো 6 লিটার আছে এটার কন্টেন্ট, 60% এটার হিউমিডিটি আছে। বাট যখন এসি ছাড়া হলো, আমরা জানি তাপমাত্রা কমে গেল। তাপমাত্রা এসি ছাড়া মানে কি, গড় শীতল হয়ে যাবে আর তাপমাত্রা কমায় ফেলবে, তার মানে ক্যাপাসিটি কমে যাবে। ক্যাপাসিটি আর 10 লিটার থাকবে না, ক্যাপাসিটি কমতে 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 যখন 6 লিটারের নিচে চলে আসবে, তখন কি হবে যে অতিরিক্ত রুমের যে বাষ্প, ওই বাষ্পগুলো আলটিমেটলি বিন্দু বিন্দু আকারে জমতে থাকবে। ওইগুলো আলটিমেটলি আমাদের যে আলাদাভাবে এখানে এক্সস্টিং একটা সিস্টেম থাকে যে এসির বাইরে এই বাষ্পগুলো বের করে দেওয়া হয়, বের করার মাধ্যমে ফোটায় ফোটায় আলটিমেটলি কোনো একটা পাত্রে বা এসির বাইরে এগুলো জমতে থাকে, এটা আমরা দেখি। তো এটা হচ্ছে এয়ার কন্ডিশনের নিয়ম। তো এগুলো মূলত আমাদের কন্টেন্ট, ক্যাপাসিটি, শিশিরাঙ্ক এই টপিকগুলোর সাথেই রিলেটেড, তাই আমি এগুলো বললাম। তো এবার আমি যদি আরেকটা কথা বলি, এই কথাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না, ক্যাপাসিটি চেঞ্জ হয়। ওকে, তাহলে যে কোনো একটা স্থানের বা কক্সবাজার যদি আমরা ধরি, কক্সবাজারের যে টেম্পারেচার দেওয়া আছে, কক্সবাজারের টেম্পারেচার দিয়ে আমাদের যে কোনো সিকিউ যখন শুরু হয় যে টেম্পারেচার দিয়ে দিবে, টেম্পারেচার দেওয়ার পরে পরবর্তী কন্ডিশনগুলো দিয়ে দিবে। যখন 35 ডিগ্রি সেন্টিগ্রেড যদি দেওয়া থাকে একটা স্থানের টেম্পারেচার, ওই স্থানের তোমাকে সব সময় দেখবা যে ক্যাপাসিটি দেওয়া থাকবে সব সময়। আমাদের প্রত্যেকটা সিকিউতে এই পর্যন্ত বিগত বছরে যত সিকিউ আসছে সবগুলোতে ক্যাপাসিটি দেওয়া ছিল, ক্যাপাসিটি দেওয়া ছিল। ক্যাপাসিটিকে আমরা বড় হাতের F দ্বারা বলবো, এবং আমরা প্রশ্নে দেখব যে ক্যাপাসিটি মানে সম্পৃক্ত বাষ্পচাপ। ক্যাপাসিটি মানে কি? সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত কথাটা দেখলেই ক্যাপাসিটি বলবা, সম্পৃক্ত কথাটা দেখলেই ক্যাপাসিটি, সেটা বড় হাতের F। ঠিক আছে? তো এখন আমাদের প্রশ্নে কখনো কন্টেন্ট দেওয়া থাকবে না, প্রশ্নে কখনো কন্টেন্ট দেওয়া থাকবে না। তাহলে আমরা সূত্রে আরএইচ কেমনে বের করবো? আরএইচ এর জন্য আমরা জানি কন্টেন্ট বাই ক্যাপাসিটি। আরএইচ এর সূত্র কি? কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইন্টু 100%। তাহলে আমরা কেমনে বের করব? আমরা যে প্রশ্নে দেখব সবসময় ক্যাপাসিটি দেওয়া থাকবে, কন্টেন্ট কখনো দেওয়া থাকবে না, বাট আমাদের সূত্র সলভ করার জন্য কন্টেন্ট দরকার হবে। তাহলে আমরা কন্টেন্টটা কেমনে বের করব? এটা নিয়ম হচ্ছে, আমরা এখন শিশিরাঙ্ক বুঝে গেছি কিন্তু। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে ওই টেম্পারেচার যে টেম্পারেচার কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়। এই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অংশটা বোঝার জন্য। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে ওই টেম্পারেচার যেই টেম্পারেচারে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়। বুঝে গেছে? এবার আসি আমি পরবর্তী লাইনে। যখন আমরা শিশিরাঙ্কে কোনো ক্যাপাসিটি বের করব, শিশিরাঙ্কে যখন কোনো ক্যাপাসিটি বের করলাম যে কোনোভাবে, তোমাকে দেওয়া থাকবে না, অনেক সময় দেওয়া থাকতে পারে শিশিরাঙ্কের ক্যাপাসিটি ডিরেক্ট দেওয়া থাকতে পারে, দেওয়া না থাকলে আমাদের একটু কষ্ট করে বের করতে হবে ঐকিক নিয়মে। তো শিশিরাঙ্কে যদি সামহাও ক্যাপাসিটি বের করতে পারি, শিশিরাঙ্কের ক্যাপাসিটিটা কন্টেন্ট হিসেবে ধরতে পারবো আমরা। আমরা জানি শিশিরাঙ্কে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়। শিশিরাঙ্ক হচ্ছে একটা টেম্পারেচারের ভ্যালু। শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক হচ্ছে একটা টেম্পারেচারের ভ্যালু, যেই টেম্পারেচারে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়। কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়। আমরা শিশিরাঙ্কে যদি সামহাও ক্যাপাসিটি বের করতে পারি, ওই ক্যাপাসিটিটা আমরা কন্টেন্ট হিসেবে ইউজ করতে পারবো, কারণ আমরা জানি শিশিরাঙ্কে যেটাই কন্টেন্ট ওটাই ক্যাপাসিটি। ওকে,
এখন আমরা যদি একটাবার কন্টেন্ট বের করতে পারি, এটা যে কোনো তাপমাত্রায় হোক, ধরলাম আমরা শিশিরাঙ্কে বের করলাম আর কি, এটা আমাদের একটাই পথ শিশিরাঙ্কে যাওয়া। শিশিরাঙ্কে যদি আমরা ক্যাপাসিটি বের করতে পারি, ওটাকে আমরা কন্টেন্ট হিসেবে ইউজ করতে পারি, এবং একবার যদি কন্টেন্ট বের করতে পারো তাহলে ওই কন্টেন্টটা তুমি যে কোনো তাপমাত্রায় ইউজ করতে পারবা। কারণ আমি শুরুতেই বলে দিয়েছি যে তাপমাত্রার পরিবর্তনে ক্যাপাসিটি চেঞ্জ হয়, কন্টেন্ট না। কন্টেন্ট কখনো চেঞ্জ হবে না। একটা কোক, একটা 2 লিটারের কোক তুমি বাজার থেকে নিয়ে আসলা, ওই বাজার থেকে নিয়ে এসে 2 লিটারের কোককে তুমি বাষ্পে পরিণত করলা, বাষ্পে পরিণত করে এটাকে আবার ঘনীভূত করে আবার তলে পরিণত, 2 লিটারের কোক কি 2.5 লিটার হবে? কখনোই না। 2 লিটারের কোক 1.5 লিটার হবে? তাও না। ঠিক আছে, 2 লিটারের কোক 2 লিটারই থাকবে। তো এই জন্যই বলতেছি কন্টেন্ট কখনো চেঞ্জ হবে না। এই কথাটার অনেক দূর পর্যন্ত নিয়ে গেছি এখন। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা যদি বলি এটা হচ্ছে শিশিরাঙ্ক, শিশিরাঙ্কে আমরা ক্যাপাসিটি বের করব, যেটাই ক্যাপাসিটি শিশিরাঙ্ক ওটাই হচ্ছে আবার কন্টেন্ট। ওই কন্টেন্টটা আমরা যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড বললাম কক্সবাজারের জন্য, ওই কন্টেন্টটা 35-এর জন্য ইউজ করতে পারবো। আমরা জানি 25-এ যতটুকু কন্টেন্ট থাকবে কক্সবাজারে, 35-এও ঠিক সেম পরিমাণ কন্টেন্ট থাকবে, কারণ তাপমাত্রার পরিবর্তনে কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না। বুঝে গেছে? এই লাইনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই লাইনটাই আমাদের মোটামুটি সমস্যায় থাকে, অনেকেরই সমস্যা থাকে এই জায়গাটাতে। এবার আমি ডিরেক্ট সিকিউ সলভে যাই, তাহলে আমাদের বিষয়টা গুছিয়ে আসবে। ওকে, তো আমরা যেটা পড়ব আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তো আমরা যদি দেখি ফার্স্ট অফ অল এই জায়গাটাতে 2 নম্বর সিকিউটা, এই জায়গায় আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র থেকে এটা সিকিউ সলভে যাব, তারপর আমরা আস্তে আস্তে আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড ম্যাথে ঢুকবো। তাহলে আমাদের শুরুতে যেটা দেওয়া আছে এখানে 2 নম্বর সিকিউতে বলা হচ্ছে যে একটা বায়ুপূর্ণ বেলুনকে একটা হ্রদের 41.8 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে একটা বায়ুপূর্ণ বেলুন আছে, বায়ুপূর্ণ বেলুন, একটা হ্রদ, ঠিক আছে, একটা পুকুর বা হ্রদ যে কোনো একটা বলা আছে, আমি এখানে আঁকি। একটা বায়ুপূর্ণ বেলুনকে হ্রদের এত মিটার গভীরতায় নিয়ে যাওয়া হলো। আচ্ছা, এটা বায়ুপূর্ণ বেলুন, উপরে এতটুকু আঁকলাম আমি। এটাকে তুমি এত মিটার গভীরতায় নিয়ে গেলা, এই যে এত মিটার গভীরতায় নিয়ে গেলা। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বায়ুপূর্ণ বেলুনকে একটা হ্রদের 40.81 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। তাহলে একটা বায়ুপূর্ণ, এটা আমাদের এটা একটা বায়ুপূর্ণ বেলুন, এটাকে আমাদের একটা হ্রদের ভিতরে, এটা একটা হ্রদের ভিতরে নিয়ে যাওয়া হবে, যেটার গভীরতা হচ্ছে 41.81 মিটার গভীরতা নিয়ে যাওয়া হলো। সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। ঠিক আছে, সেটি বায়ুপূর্ণ হ্রদের গভীরতা নিয়ে যাওয়ার ফলে সেটি হচ্ছে আমাদের 1 লিটার আয়তন ধারণ করলো। আমি এটাকে এরকম করে বোঝাচ্ছি। তো সেটা হ্রদের তলদেশে বেলুনে আরও 1 লিটার, এটা আমাদের পরের কথা, যে হ্রদের মানে গ নাম্বার কোয়েশ্চেন আমাদের এতটুকু বুঝলেই চলবে। পরের কোয়েশ্চেন আমাদের এই সব লাইনটাও পড়া লাগবে, যে হ্রদের তলদেশে বেলুনে আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। তাহলে হ্রদের তলদেশে বেলুনে আরও 1 লিটার, আমাদের হ্রদের তলদেশে যখন নিয়ে যাওয়া হলো, এখানে এর ভিতরে আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এখন এটার এটা যে আয়তন সেটা হচ্ছে 1 লিটার আপাতত আছে। এরপরে যদি তুমি আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে দাও, তাহলে এটাকে প্রবেশ করে ছেড়ে দেওয়া হলো। ওকে, বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে তো নিউটন মিটার/2 বা প্যাসকেল, পানির ঘনত্ব দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে। জি এর ভ্যালুটা একটু মাথায় রেখো, কারণ আমাদের অনেক কোয়েশ্চেনে ছোট্ট করে দিয়ে দিবে কোনায় জি এর ভ্যালু 10, এমন অনেক কোয়েশ্চেনে দেয়। তো একটু মাথায় রেখো যে জি এর ভ্যালু আসলে বইয়ে দেওয়া আছে কি না, না দেওয়া না থাকলে আমরা 9.8 স্বাভাবিক যেটা ইউজ করি ওটাই করবো, আর বইয়ে যেটা দেওয়া থাকে ওটাই আমরা ইউজ করবো। আচ্ছা, আমরা যে বয়েলের সূত্র পড়েছিলাম, বয়েলের সূত্র মিনিং কি ছিল, যে আমরা জানি তাপমাত্রা চাপ বাড়ালে আমাদের আয়তনটা কমে, চাপ বাড়ালে আয়তনটা কমে, পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ বি। ঠিক আছে, এই সূত্র থেকে আমরা পেয়েছি আলটিমেটলি P1V1 ইজ ইকুয়াল টু P2V2, তাই না? তো এখানে খেয়াল করো, চাপ বাড়লে আয়তন কমে। এই বেলুনটা যখন এই পানির উপরে আছে তখন তার মাঝে বায়ুমণ্ডলের চাপ কাজ করছে শুধু, যেটার ভ্যালু দেওয়া আছে 10⁻⁵ নিউটন মিটার/2। এই যে আমি এখন আছি, আমার উপরে 10⁵ নিউটন মিটার/2 চাপ বায়ু প্রয়োগ করছে, বায়ুর চাপ আমার উপরে কাজ করছে। ঠিক আছে, সেইমভাবে এখানে যখন বায়ুটা একদম আমাদের এই যে এই বেলুনটা বায়ুতে আছে, পানির উপরের পৃষ্ঠে বায়ুর উপরে আছে, বায়ুতে বিদ্যমান আছে, তাই এর মাঝে জাস্ট একটাই বল কাজ করছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে, যেটা 10⁵ নিউটন মিটার/2 বা প্যাসকেল। এটা যদি দেওয়া নাও থাকতো, এটা আমাদের সেন্স অফ হিউমার দিয়ে বুঝে নিতে হতো যে যেহেতু এটা বায়ুমণ্ডলে আছে, তাই এটার উপর চাপের যে মাত্রা এটা জাস্ট একটাই হবে, সেটা হচ্ছে সিম্পল বায়ুমণ্ডলের যে চাপ ওটা। এরপরে যখন আমরা এটাকে পানির একটা নির্দিষ্ট গভীরতায় নিয়ে যাব,
তখন আমাদের এখানে কি ঘটনা ঘটবে? আমরা জানি পানির যত গভীরতা নিয়ে যাব প্লবতা, প্লবতা বা আমরা জানি বায়ন্সি, ওটা মানে কি, যখন আমরা একটা নির্দিষ্ট গভীরতায় যাব পানির যে বস্তুটা নিয়ে যাব সেটার উপর এক্সট্রা একটা চাপ ক্রিয়েট হবে। আমি প্লবতার বিস্তারিত যাচ্ছি না, এটা আমাদের মোটামুটি 9-10-এর পড়া বলা যায় প্লবতা। তাহলে এখানে মূলত আরেকটা প্রেশার আমাদের অ্যাড হবে যখন পানির নিচে আমি নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে প্লবতার চাপ। প্লবতার চাপ, প্লবতার চাপের সূত্র কি? এইচ রো জি। প্লবতার চাপ বা এইচ রো জি পরিমাণ চাপ এখানে আরও অ্যাড হবে। যখন আমি এটাকে 41.8 মিটার উচ্চতা নিয়ে গেলাম, তখন এটার উপর চাপ আরও একটা অ্যাড হলো, সেটা হচ্ছে প্লবতার চাপ। তাহলে যখন সেটা বায়ুমণ্ডলের উপরে ছিল তখন শুধুমাত্র সে পানির উপরে ছিল, তখন তার বায়ুমণ্ডলের চাপ ছিল। যখন আমি পানির নিচে নিয়ে গেলাম তখন বায়ুমণ্ডলের চাপ তো আসেই, কারণ পানির উপরে বায়ুমণ্ডল না, বায়ুমণ্ডলের চাপ পানির উপর কাজ করছে, তার মানে আলটিমেটলি এটার উপর আসছে চাপটা। তারপরে এটা যখন আমি একটা নির্দিষ্ট গভীরতায় নিয়ে গেলাম, এটার উপরে চাপ আরেকটু বেড়ে প্লবতার চাপ অ্যাড হলো। তার মানে এখন এটার উপরে 10⁵, এটার উপর এখন চাপ কত? 10⁵ প্লাস এইচ রো জি, এতটুকু চাপ আছে, প্লবতার চাপটা আলাদাভাবে যুক্ত হলো। তাহলে পানির উপর থেকে নিচে নিয়ে যাওয়ায় এ জায়গায় চাপটা বৃদ্ধি পেল না, চাপটা বেড়ে গেল না। চাপ বেড়ে গেলে ভলিউম কমে যাবে, চাপ বেড়ে গেলে ভলিউম কমে যাবে, এটাই তো স্বাভাবিক। বয়লের সূত্র তাই বলে, চাপ বাড়লে ভলিউম কমবে। এই জায়গায় চাপ আগে ছিল একটা, এখন নিয়ে পানির গভীরতায় নিয়ে আসে চাপ হলো আরেকটা, তার মানে চাপ বাড়লে ভলিউম কমবে। আমাকে বলা হচ্ছে যে গ নাম্বার কোয়েশ্চেনে নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল। তাহলে আমাকে নিমজ্জন, এখানে আমি হ্রদের গভীরতা নিয়ে আসার পরে ভলিউম হচ্ছে 1 লিটার, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন নিমজ্জনের পূর্বে মানে পানির উপরে থাকা অবস্থায় আয়তন কত সেটা বের করতে হবে। খুবই সহজ কোয়েশ্চেন, একটা সূত্র দিয়ে আমাদের ম্যাথ মিলে যাবে। তাহলে আমি এখানে পানির উপরে একটা তার আয়তন ছিল, এখানে আয়তন ছিল একটা, দেন আমি পানির একটা গভীরতা নিয়ে আসলাম। আমরা জানি আয়তন কমবে কারণ চাপ বাড়লো, আয়তন কমে 1 লিটার হলো। দেন পানির গভীরতা নিয়ে আসার আগে আয়তন কত ছিল এটা বের করতে হবে, ঠিক আছে? মানে B1 আমাদের বের করতে হবে। তো আমি আসলে লিখে লিখে পড়ানো ইয়া হবে না, এখন আমি ডিরেক্ট সলভটা দেখাই দিচ্ছি, তাহলে আমরা কম সময়ের মাঝে বেশি সলভ করতে পারবো। তাহলে নিমজ্জনের পূর্বে যদি আমরা আয়তন B1 ধরি, দেন আমরা দেখি যে প্রারম্ভে যেটা হ্রদের তলদেশে তার আয়তন B2, নিমজ্জনের পূর্বে যদি B1 হয়, তার গভীরতা কত? এইচ, গভীরতায় নিয়ে যাওয়া হলো 40.81 মিটার। হ্রদের তলদেশে চাপ কত? হ্রদের এখানে উপরিতলে যে বেলুনের চাপ কত? P, যেটা হচ্ছে P1, এটা হচ্ছে জাস্ট 10⁵ নিউটন মিটার ইনভার্স টু বা প্যাসকেল, মানে জাস্ট বায়ুমণ্ডলের চাপটা। আর হ্রদের তলদেশে আমরা জানি P2, এখানে বায়ুমণ্ডলের চাপ তো থাকবেই, P1 10⁵ থাকবে, সাথে এইচ রো জি বা প্লবতার প্রেশারটা যুক্ত হবে। এরপর আমরা সূত্র জানি P1 B1 ইজ ইকুয়াল টু P2 এই জায়গায় P1 B1 এই পাশে আমরা B1 বের করবো, B1 কে এক পাশে রেখে বাকি সব পাশে পাঠিয়ে দাও। তাহলে আমরা এখানে B2 সমান কি জানো? এইচ রো জি। এখানে P2 সমান কি জানো? P2 সমান P1 প্লাস এইচ রো জি, এটা জাস্ট লিখে দাও। P2 সমান এইচ রো জি, B2 আছে, P1টা এই পাশে আনলে আলটিমেটলি আমাদের আনসার বেরিয়ে যায়। ক্যালকুলেটর করে ফেলবা, আনসার 5 লিটার চলে আসবে। তাহলে বিষয়টা খুবই সিম্পল। এবার তুমি খেয়াল করো যে এখানে একটা বেলুনকে তুমি উপর থেকে নিচে আনলা, এখানে চাপ বাড়ার কারণে বেলুনটা ছোটো হয়ে গেল, তাই না? তুমি যদি উল্টা কাজ করো, এই জায়গায় একটা ছোটো বেলুন রাখছো পানির নিচে, এটাকে তুমি যখন পানির উপরে নিয়ে যাবা, খেয়াল করো একটা ছোটো বেলুন রাখছো, একটা নির্দিষ্ট ভলিউমের বেলুন রাখছো, বেলুনকে যখন তুমি পানির উপরে নিয়ে যাচ্ছ, মানে পানির নিচে এটা কিন্তু চাপ বেশি যুক্ত, এখানে চাপ বেশি না, পানির নিচে চাপ বেশি। কারণ যত গভীরে যাবা প্লবতার প্রেশার তত বাড়তে থাকবে। কেন? সূত্র খেয়াল করো, এইচ রো জি, প্রেশারটার পরিমাণ কত? এইচ রো জি। এইচ সমানুপাতিক সম্পর্ক, মানে এইচ বাড়লে আমাদের এখানে হ্রদের তলদেশের চাপ বা P2 তত বাড়বে, রো বাড়লে তাও বাড়বে, পানির ঘনত্ব আর কি, ঘনত্ব যত বেশি তাও বাড়বে, জি বাড়লে তাও বাড়বে। মানে আলটিমেটলি আমাদের যত বেশি গভীরতায় যাবা হ্রদের তলদেশের চাপটা তত বেশি বাড়বে, ঠিক আছে? আমরা যখন সমুদ্রে সাবমেরিন, আমাদের দেশে কিছুদিন আগে সাবমেরিন একটা ঘটনা ঘটছিল, টাইটান, ওই যে আমাদের একটা নির্দিষ্ট উচ্চতায় বা গভীরতায় যাওয়ার ফলে প্রেশারটা অনেক বেশি হয়, ঠিক আছে? যখন প্রেশারটা অত্যধিক বেশি হবে, যখন আমাদের টাইটান এর ধারণ ক্ষমতার চাইতে যখন বেশি হয়ে গিয়েছিল, তখন ধারণা করা হচ্ছিল যে উচ্চ চাপের কারণে আলটিমেটলি আমাদের টাইটানটা ধ্বংস হয়ে গিয়েছিল আর কি। তো এই জায়গাটাতে আমরা যখন দেখতেছি B2টা অনেক বেশি, মানে পানির নিচে চাপটা অনেক বেশি, যখন পানির উপরে আমরা যাচ্ছি তখন চাপটা আলটিমেটলি কমতেছে, কারণ এইচ কমতেছে। পানির নিচ থেকে যখন আমরা উপরে যাচ্ছি এইচটা কমতেছে,
এইচ কমলে পানির যখন আমরা উপর থেকে নিচে এইচ কমলে আমাদের চাপটা কমতেছে, চাপ কমলে আয়তনটা বাড়বে। আমরা জানি চাপের সাথে আয়তনের সম্পর্কে কেমন, ইনভার্সলি প্রপোর্শনাল। যখন আমাদের এদিকে চাপটা কমতেছে নিচ থেকে উপরে গেলে ভলিউমটা বাড়বে না, ভলিউমটা বাড়বে, এটা আমরা বুঝবো। তো এই জায়গায় আমাদের গ নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা যদি 9 লিটার হয় পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কি? মানে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। একটা বেলুন তুমি এখানে নিয়ে আসলা উপর থেকে নিচে, এটার আগের আয়তন ছিল 5 লিটার, আমরা বের করলাম, দেন নিচে এটা 1 লিটার আয়তন ধারণ করলো, কারণ নিচে চাপ বেশি হওয়ায় 1 লিটার আয়তন ধারণ করলো। দেন তুমি কি করলা, এখানে আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে দিলা এখানে এতটুকু গভীরতায় প্রবেশ করানোর ফলে। দেন তুমি এটাকে ছেড়ে দিলা, উপরে ছেড়ে দিলা, স্বাভাবিকভাবে এটা উপরে উঠে আসবে। এখন বলতেছে বেলুনটা ঠিকঠাকভাবে পৌঁছে আসতে পারবে কিনা, মানে ঠিকঠাকভাবে ভরে উঠতে পারবে কিনা, কারণ বেলুনের একটু ক্ষমতা আছে 9 লিটার, 9 লিটার বেশি হলে বেলুনটা ফেটে যাবে। সর্বোচ্চ ধারণ ক্ষমতা 9 লিটার, 9 লিটার বেশি হলে বেলুনটা ফেটে যাবে, 9 লিটার কম হলে বেলুনটা অক্ষত অবস্থায় পৌঁছে আসবে। ঠিক আছে, এখন আমাদের বিষয় যে বের করতে হবে যে এখানে 2 লিটার তার এখন আয়তন, আগে ছিল 1 লিটার, তুমি আরও 1 লিটার যোগ করলা। এখন এই 2 লিটার থেকে আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার হলে পানির উপরিতলে বেলুনটা অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা। তো আমরা বুঝলাম যে যখন আমাদের বেলুনটাকে পানির নিচ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে তখন আসলে আমাদের চাপটা কমতে থাকবে, তাই না? চাপটা কমতে থাকবে, যেহেতু চাপ কমবে আমরা জানি চাপ কমলে আমরা জানি চাপ কমলে ভলিউমটা বাড়বে, চাপ কমলে ভলিউমটা বাড়বে, বাড়তে বাড়তে কি এটা 9 লিটারের যদি বেশি হয়, কারণ যেহেতু সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার, ভলিউমটা যদি বাড়তে বাড়তে 9 লিটারের বেশি হয় তাহলে আলটিমেটলি এটা অক্ষত অবস্থায় পৌঁছাবে না, এটা ফেটে যাবে। আর যদি 9 লিটারের কম হয় বা এর আশেপাশে হয় তাহলে আলটিমেটলি এটা অক্ষত থাকবে। ঠিক আছে, তো আমরা দেখব এখন জাস্ট যখন আমাদের বেলুনের নিচে মানে হ্রদের নিচে যখন এটার আয়তনটা 2 লিটার, তখন উপরে ওঠার ফলে এর আয়তন কত হবে সেটা আমরা বের করব, বি2টা। এখানে যদি এটা আমরা বি1 ধরি, এখানে যদি আমরা বি2 ধরি, এখানে একটা প্রেশার জানা আছে, এখানে একটা প্রেশার জানা আছে, তাহলে আমরা বের করতেই পারি বি2 কত হবে সেটা, তাহলে বি2 বের করবো এই জায়গাটাতে। তাহলে এই জায়গায় নতুন আয়তন আগে ছিল 1 লিটার, এই জায়গাটাতে আগে 1 লিটার ছিল, নতুন 1 লিটার যোগ করা হলো, কত হলো টোটাল 2 লিটার। তাহলে বেলুনের আয়তন বি2 যদি আমরা দেখি এখানে উপরের পৃষ্ঠে উঠে আসলে যদি আমরা নতুন কন্ডিশনে বি2 ধরি, দেন পি1 বি1 পি2 এটা সূত্র জানা আছে, বি2 এক পাশে রেখে বাকি সব পাশে পাঠিয়ে দিলে আলটিমেটলি আমাদের আনসার আসে 10 লিটার, বাট এটা 9 লিটারের চাইতে অবশ্যই বেশি, তাই এটা অক্ষত অবস্থায় পৌঁছাবে না। এভাবে আমরা করবো, ঠিক আছে? ওকে, তো এরপরে আমাদের এই টাইপের সিকিউ গেল। এরপরে যদি আমরা আরেকটা সিকিউ দেখি, এই যে আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড একটা ম্যাথ এখানে আমরা সলভ করব এখন। তাহলে আমাদের এই ম্যাথে বলা হচ্ছে যে একদিন রাজশাহীর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতা 50% দেওয়া আছে। একই সময়ে কক্সবাজারে স্থাপিত একটা হাইগ্রোমিটারে শুষ্ক থার্মোমিটারের পার্ট 35 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্র থার্মোমিটারের পার্ট 30 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবা যে শুষ্ক থার্মোমিটারের যে পার্ট সেটা হচ্ছে মূলত ওই স্থানের তাপমাত্রা বোঝাচ্ছে। এখানে কক্সবাজারে স্থাপিত শুষ্ক থার্মোমিটারের পার্ট হচ্ছে 35, তার মানে কক্সবাজারের তাপমাত্রাই হচ্ছে 35 ওই দিন, ঠিক আছে? আর্দ্র থার্মোমিটারের পার্ট হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং তাহলে রাজশাহীর জন্য দেওয়া আছে 35, আর্দ্রতা দেওয়া আছে ঠিকঠাক একদম সুন্দরভাবে আর্দ্রতা দেওয়া আছে। কক্সবাজারের ক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া আছে যে শুষ্ক থার্মোমিটারের পার্ট হচ্ছে 35, আর্দ্র থার্মোমিটারের পার্ট হচ্ছে 30, এবং 35 ডিগ্রি তাপমাত্রা গ্লেসের উৎপাদক বা জি এর মান হচ্ছে 1.60, এবং 26, 28, 35 এই তিনটা তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 25.21, 28.35, 42.16 মার্কারি বা পারদ। তাহলে আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ মানে আমরা কি জানি ক্যাপাসিটি, এগুলো কি দেওয়া আছে মূলত ক্যাপাসিটিগুলো সব দেওয়া আছে। তাহলে 26-এর ক্যাপাসিটি দেওয়া আছে আমাদের, 28-এর ক্যাপাসিটি দেওয়া আছে আমাদের, 35-এর ক্যাপাসিটি আমাদের দেওয়া আছে, বুঝে গেছে? তো আমাদের মূলত 26-এর ক্যাপাসিটি, 28-এর ক্যাপাসিটি, 35-এর ক্যাপাসিটি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে ঘ নাম্বার কোয়েশ্চেনে বলতেছে উদ্দীপক অনুসারে কক্সবাজার শিশিরাঙ্ক বা টিটা অফ ডিউ পয়েন্ট বের করতে হবে। তো আমরা জানি টিটা অফ ডিউ পয়েন্টের সূত্র হচ্ছে টিটা1 মাইনাস জি ইন্টু টিটা1 মাইনাস টিটা2। টিটা1 হচ্ছে শুষ্ক থার্মোমিটারের পার্ট, হ্যাঁ, যেটা আমাদের স্বাভাবিক ওই স্থানের টেম্পারেচার, ওটা হচ্ছে মূলত শুষ্ক থার্মোমিটারের পার্ট। আর্দ্র থার্মোমিটারের পার্ট হচ্ছে টিটা2, এটা মূলত ল্যাবরেটরিতে বের করা আর্দ্র থার্মোমিটারের পার্টটা টিটা2, এটাকে আমরা বলি গ্লেসার উৎপাদক বা জি এর মান হচ্ছে 1.60। টিটা বা শিশুরাঙ্ক আমরা বের করলাম সূত্র দিয়ে, খুব সহজ, পারবা।
এখন যেটা আমাদের বোঝার বিষয়, একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও রাজশাহীর চেয়ে কক্সবাজারে কোনো ব্যক্তির অধিক অস্বস্তি বোধ হওয়ার কারণ ব্যাখ্যা করো, বা কারণ কি গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে তাপমাত্রা একই, তাহলে দেখো রাজশাহীর তাপমাত্রাও 35, কক্সবাজারের তাপমাত্রাও কিন্তু 35, তাহলে তারপরেও কেন একজন মানুষ কক্সবাজারে বেশি অস্বস্তি বোধ করবে? আমরা জানি যেখানে আরএইচ বা রিলেটিভ হিউমিডিটি বেশি, সেখানে একজন মানুষ অধিক অস্বস্তি বোধ করবে। কারণ কি তার? কারণ কক্সবাজারে বা আমাদের যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি, সেখানে একজন মানুষ ঘামাবে বেশি, সেজন্য বেশি অস্বস্তি বোধ করবে। যেখানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা কম, ওখানে কম ঘামাবে, দ্যাটস ওয়াই ওখানে বেশি স্বস্তি বোধ করবে, তাই না? তো এই জায়গাটা আমাদের এখন জাস্ট একটাই কাজ, আমরা কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতাটা বের করতে হবে। তাহলে আমাদের জাস্ট একটাই কাজ, এখানে আমাদের সলিউশন কি তাহলে এটাই হচ্ছে আমাদের কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা বের করা। রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা 50% দেওয়া আছে, কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট আসে দেখবো কি আমরা এবার বের করবো যে কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা রাজশাহীর 50%-এর চেয়ে বেশি না কম। আমাদের অস্বস্তিবোধ যেহেতু হবে, তার মানে বুঝতে পারছো যে কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা রাজশাহীর চাইতে বেশি হবে। কত আসে সেটা আমরা বের করবো এখন। তাহলে কক্সবাজারের টেম্পারেচার কত? 35, ঠিক আছে? কক্সবাজারের টেম্পারেচার কত? 35 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। আমরা রিলেটিভ হিউমিডিটির সূত্র কি জানি? আর এইচ ইজ ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইন্টু 100%, ঠিক আছে? কন্টেন্টকে আমরা ছোটো হাতের এফ বলবো, ক্যাপাসিটিকে আমরা বড় হাতের এফ বলবো, ইন্টু 100%, ঠিক আছে? রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইন্টু 100%। তো আমাদের 35 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস ক্যাপাসিটি দেওয়া আছে, হ্যাঁ আশা করি দেওয়া আছে। 35 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটি হচ্ছে 42.16 মার্কারি। তাহলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রায় কন্টেন্ট বের করবো, 35 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটি বের করবো। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যাপাসিটি একদম দেওয়া আছে, ঠিক আছে? 100% তো এখানে জানা আছে। কন্টেন্ট 35-এর কন্টেন্ট কি দেওয়া আছে? 35-এর কন্টেন্ট দেওয়া নাই। আমরা বলেছিলাম কন্টেন্ট কখনো দেওয়া থাকে না। তাহলে আমাদের এখন একটাই কাজ, 35-এর কন্টেন্ট বের করা। তো আমরা কন্টেন্ট বের করার আগে এটা জানি যে কন্টেন্ট আমরা কখনো এভাবে বের করতে পারি না। কন্টেন্ট বের করার জন্য আমাদেরকে শিশিরাঙ্কের সাহায্য নিতে হবে। আচ্ছা, শিশিরাঙ্কটা কি? শিশিরাঙ্ক হচ্ছে ওই একটা টেম্পারেচার, যে টেম্পারেচারে কন্টেন্টটা ক্যাপাসিটি সমান হয়। তার মানে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হলেই তখন আমাদের কি হয়? কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হলেই সেই তাপমাত্রাকে আমরা শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলে থাকি। আমরা যদি সামহাও শিশিরাঙ্কে ক্যাপাসিটিটা বের করতে পারি, যেহেতু আমাদের সবগুলো ক্যাপাসিটি দেওয়া আছে, আমাদের একটাই কাজ, যে কোনোভাবে ওই যে আমাদের যে শিশিরাঙ্কে ক্যাপাসিটিটা বের করা, ঠিক আছে? শিশিরাঙ্ক তো জানা আছে, শিশিরাঙ্কে গ নাম্বারে বের করলাম না, শিশিরাঙ্কে গ নাম্বারে বের করা আছে। এখন একটাই কাজ, শিশিরাঙ্কের ক্যাপাসিটিটা বের করা। শিশিরাঙ্কের ক্যাপাসিটি বের করতে পারলেই আমরা শিশিরাঙ্কের কন্টেন্টটা জানবো, কারণ আমরা জানি শিশিরাঙ্কের যেটাই কন্টেন্ট সেটাই ক্যাপাসিটি। তাহলে শিশিরাঙ্কের যেটা আবার কন্টেন্ট, ওটা কিন্তু যে কোনো তাপমাত্রায় কন্টেন্ট। এটা 35-এরও কন্টেন্ট। আমরা জানি কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না তাপমাত্রার পরিবর্তনে, কন্টেন্ট সবসময় একই থাকে। তো আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি, এই জায়গায় আমাদের রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, কক্সবাজারের সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ, এটাই হচ্ছে সম্পৃক্ত শব্দ থাকলে ক্যাপাসিটি, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপাসিটির মানটা, ক্যাপাসিটি এত দেওয়া আছে। তো কক্সবাজারের শিশিরাঙ্ক 27, এটা আগের কোয়েশনে বের করা আছে। এখন আমরা জানি শিশিরাঙ্কে তাহলে এখানে শিশিরাঙ্ক কত? 27, ঠিক আছে? শিশিরাঙ্কের কত? 27-এর ক্যাপাসিটি আমাদের বের করতে হবে। 27-এর ক্যাপাসিটি যদি বের করতে পারি, এই ক্যাপাসিটিটাই মূলত আমাদের কি? কন্টেন্ট। 27-এর কন্টেন্ট। এখন যেটা 27-এর কন্টেন্ট, এটা কিন্তু আবার যে কোনো তাপমাত্রার জন্য কন্টেন্ট, কিংবা আমাদের কক্সবাজারের যে টেম্পারেচার 35, সেটা কিন্তু 27-এর যেটাই কন্টেন্ট, এটা 35-এরও কন্টেন্ট। এখন আমাদের কাজ হলো 27-এ চলে যাওয়া। আমরা যদি 27-এর কন্টেন্টটা ক্যাপাসিটি বের করতে পারি, তাহলে কাজ শেষ। এখন এই জায়গায় 26-এর ক্যাপাসিটি আমাদের দেওয়া আছে 25.21, 28-এর ক্যাপাসিটি দেওয়া আছে 28.35, ঠিক আছে? আচ্ছা, 26-এর পরে 28-এর আগে 27টা অবস্থিত, তাই না? 26, 27, 28। তাহলে 26-এর ক্যাপাসিটি জানা আছে, 28-এর ক্যাপাসিটি আমাদের জানা আছে, আমাদের মিসিং 27টা, আমাদের 27-এর ক্যাপাসিটি সামহাও বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই যে 28 - 26 করবো, 28 থেকে 26 বিয়োগ করলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস আসে, ঠিক আছে? 2 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবধানের জন্য আমাদের এই পারদ চাপের ব্যবধান কত হয় সেটা যাচাই করবো। 28.35 - 25.21, 28.35 - 25.21। তাহলে 2 ডিগ্রির জন্য আমাদের জলীয় বাষ্পের চাপের পরিবর্তন হচ্ছে এত। এটা 2 দশমিক সামথিং কিছু আসবে, বা 3 দশমিক সামথিং। 28.35 - 25.21, 2 ডিগ্রি পরিবর্তনের জন্য এত হয়। আমরা বের করব 1 ডিগ্রির জন্য পরিবর্তন কত হয়। ধরলাম এটা সামহাও 1 দশমিক সামথিং কিছু আসছে, হ্যাঁ? এই জাস্ট আমি ক্যালকুলেশন করতেছি না, তোমরা করবা। এই সামথিং কিছু আসবে। এই 1 ডিগ্রির জন্য যে পরিবর্তন হইল, এই পরিবর্তনটা আমরা 26-এর সাথে যোগ করে দিলে আমরা 27-এরটা পাবো, ঠিক আছে? তাহলে আমরা 1 ডিগ্রির জন্য সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপটা বের করলাম জাস্ট, ওকে?
এই জায়গায় আমাদের একটা লাইনে জাস্ট লাইনটা করে ফেলছে, তোমরা চাইলে আলাদা আলাদা করতে পারো। ওই যে শিশিরাঙ্ক কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ, সম্পৃক্ত মানে ক্যাপাসিটি, তাহলে ক্যাপাসিটি 26, আমরা জানি 27 কেমনে হয়, 26 প্লাস 1 করলে 27 হয়। এই যে 26 ডিগ্রি তাপমাত্রার সম্পৃক্ত জলীয় চাপ প্লাস 1 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনে বাষ্প চাপের বৃদ্ধি। তাহলে 1 ডিগ্রির জন্য ফার্স্টে তোমরা কী করবা, এই যে 28 মাইনাস 26 2 ডিগ্রি, অর্থাৎ 2 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপের পরিবর্তনের যে 28.35 মাইনাস 25 করলে এটা আসবে, তাহলে 1 ডিগ্রির জন্য ব্যবধান কত আসবে, এটা এই যে এটা মাইনাস ডিভাইডেড বাই 2, এই যে আর 28.35 মাইনাস 25.21 ডিভাইডেড বাই 2 গুণন 1, মানে 1 ডিগ্রির জন্য মূলত 1, এটা না দিলেও চলে। তাহলে 1 ডিগ্রির জন্য পরিবর্তনের বাষ্প চাপ কত, এটা আসছে। দেন 26 প্লাস 1 27 হলে এই যে 26-এর যে চাপ, এটার সাথে তুমি 1 ডিগ্রির চাপটা যোগ করে দিবা। এই যে 1 ডিগ্রির জন্য যত আসছে সেটা আমরা যোগ করে দিলাম, কিংবা তোমাদের যদি এটা হ্যাসেল মনে হয় ডিরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারো, ঠিক আছে। এই যে আমরা নেয়ারের যে সূত্রটা আছে 26 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ প্লাস 1 ডিগ্রির জন্য তাপমাত্রা পরিবর্তনের বাষ্পচাপের বৃদ্ধি, এই যে 26-এর যেটা আছে ওটা মাইনাস 28-এর যেটা আছে ওটা মাইনাস 26-এর যে বাষ্পচাপ ওটা ডিভাইডেড বাই 2 ইন্টু 1, দেন 26-এর সাথে যোগ করে দিবা, আমাদের এটা আসে। দেন আমরা জানি কন্টেন্ট, এই যেটা এটা হচ্ছে আমাদের শিশিরাঙ্কের জন্য সম্পৃক্ত বাষ্পের চাপ বা ক্যাপাসিটি, শিশিরাঙ্ক 27-এর যেটা ক্যাপাসিটি, এটা কিন্তু আমাদের কক্সবাজারের জলীয় ওই দিন তাপমাত্রা কত ছিল, কক্সবাজারের তাপমাত্রা 35 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 27-এর যেটা ক্যাপাসিটি, এটা কিন্তু 27-এর আবার কন্টেন্ট, কারণ 27টা হচ্ছে শিশিরাঙ্ক, আবার 27-এর যেটা কন্টেন্ট এটা কিন্তু 35-এরও কন্টেন্ট, এটা 35-এরও কন্টেন্ট, তাহলে আমরা এরকম পেয়ে গেলাম কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইন্টু 100%। তাহলে আমরা কন্টেন্টের মান বসালাম, এটা হচ্ছে আমাদের 35-এর কন্টেন্ট, এবং ক্যাপাসিটিতে দেওয়া আছে ডিরেক্ট 42.10, এবং আমরা 100% দিয়ে বের করে ফেললাম। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের শিশিরাঙ্ক রিলেটেড ম্যাথ, শিশিরাঙ্ক বা আমাদের আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড ম্যাথ, যেখানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে ওখানে আমাদের বেশি অস্বস্তি বোধ হবে। যেহেতু কক্সবাজার আপেক্ষিক আর্দ্রতা 63.52%, তাই কক্সবাজারে একজন মানুষ অধিক অস্বস্তি বোধ করবে রাজশাহীর চাইতে। রাজশাহীতে আমাদের আপেক্ষিক আর্দ্রতার মান দেওয়া আছে 50%, ঠিক আছে, গেল। তো এই রিলেটেড ম্যাথ আমাদের আসে, সবচেয়ে বেশি আসে আসলে এইগুলাই। আচ্ছা, তো এরপরে আমরা দুটো ম্যাথ সলভ করলাম, একটা হচ্ছে বয়েলের সূত্র রিলেটেড, দেন আরেকটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড ম্যাথ। এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে মূলত তাও বয়েলের সূত্র বা বয়েলের সূত্র রিলেটেড বললেই চলে। আমরা দেখি 10 নম্বর ম্যাথটা। 10 নম্বর ম্যাথে বলা হচ্ছে এই জায়গাটাতে চাপ দেওয়া আছে 42 মিলিপ্যাসকেল এবং 52 মিলিপ্যাসকেল, সিআরএমএস ব্যাগ দেওয়া আছে 1500 ms/1, এখানে দেওয়া আছে সিআরএমএস বা রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি 1600 ms/1, ভলিউম দেওয়া আছে, মূল সংখ্যা দেওয়া আছে। বলা হচ্ছে এসটিপিতে বিতে রক্ষিত গ্যাসের গতিশক্তি বের করতে হবে। আমরা জানি এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, যেখানে আমাদের তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, এবং মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। বি কেয়ারফুল, মোলার গ্যাস ধ্রুবকের জন্য আমরা কয়েকটা একক জানি, লিটার এটিএমে 0.081 সামথিং এমন কিছু হয়, লিটার এটিএম পার মোল পার কেলভিন। এসআই এককটা যেহেতু আমরা এই জায়গায় ইউজ করতেছি কেলভিন, তারপর এদিকে আমাদের মোল, তারপর এদিকে জুল, সবগুলো যেহেতু এসআই কে ইউজ করতেছি, আমাদের মোলার গ্যাস ধ্রুবকের এসআই এককের মান 8.314 জুল পার মোল পার কেলভিন, এই এককটা ইউজ করতে হবে। মোল সংখ্যা 2 মোল দেওয়া আছে, আমরা গতিশক্তি সূত্র জানি 3/2 nRT, সবটুকুই দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশন করে জুলে মানটা লিখবা, গতিশক্তির একক হচ্ছে জুল। এরপরে এখানে বলা আছে এ এবং পি দুটা পাত্রে, একটির মধ্যে নাইট্রোজেন গ্যাস, অপরটিতে একটা অজানা গ্যাস রয়েছে। তাহলে একটাতে নাইট্রোজেন গ্যাস আছে বুঝলাম, আরেকটাতে একটা অজানা গ্যাস আছে যেটা আমাদের জানা নাই, ঠিক আছে। একটাতে নাইট্রোজেন গ্যাস আছে, একটাতে আমাদের যে একটা অজানা গ্যাস আছে। স্পেসিফিক করে বলে নেয় পাত্র এ নাকি পাত্র বি কোনটাতে নাইট্রোজেন গ্যাস আছে। আমাকে এখন বলা হচ্ছে যে কোন পাত্রে জানা গ্যাসটা আছে তা তুমি বের করো, ঠিক আছে। মানে নাইট্রোজেন গ্যাসটা কোন পাত্রে আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে নাইট্রোজেন গ্যাসের সংকেত কিন্তু এরকম হয় N2, এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের অণু, আর এটা হচ্ছে নাইট্রোজেন পরমাণু বোঝাচ্ছে বা মূল। তো এক্ষেত্রে আমরা নাইট্রোজেনের মূলত আণবিক ভর বের করার মাধ্যমে বিষয়টা যাচাই করব। তো আমরা জানি পি ইকুয়াল টু nRT সূত্রটা সবার জানা আছে, পি ইকুয়াল টু nRT। আমরা এখানে জাস্ট যে আরটি এর ভ্যালু বের করে সিআরএমএস এ বসাই দিব, এখান থেকে আমরা এম এর ভ্যালুটা বের করব, সিম্পল। তাহলে যেহেতু আমাদের মূল গড় বর্গবেগ বা সিআরএমএস রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি দেওয়া আছে, ওটা থেকে আমাদের মেইন এম এ যাওয়া লাগবে।
তো চাপ দেওয়া আছে, আমরা এটাকে প্যাসকেলে নিলাম। আয়তন জানা আছে, মূল সংখ্যা জানা আছে 2 মূল, মূল গড় বর্গবেগটা জানা আছে। পিপিজিকুল এনআরটি সূত্র থেকে আরটি এর ভ্যালুটা বের করলাম, এত জুল পার মোল আসছে। দেন আমরা সিআরএমএসে এই আরটি এর ভ্যালু বসাই দিয়ে এমটা এই পাশে নিয়ে এসে সিআরএমএসটা এই পাশে নিয়ে গেলে আমাদের এই যে কেজিতে আসবে হচ্ছে মোলার আণবিক ভরটা। আমাদের এটা গ্রামে নিয়ে গেলে 28 গ্রাম আসে। আমরা জানি 28 গ্রাম হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর। এবার কোন পাত্রে? এ পাত্রে। যেহেতু এ পাত্রে 28 এ পাত্রে যে গ্যাস, এটার আণবিক ভর 28 গ্রাম এবং আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভরও 28 গ্রাম। আমরা বলতেই পারি এ পাত্রে যে গ্যাস আছে এটাই মূলত নাইট্রোজেন গ্যাস। তাহলে নাইট্রোজেন গ্যাসটা কোন পাত্রে আছে? এ পাত্রে আছে। আর যদি এটা আমাদের অন্য কোনো মান আসতো তাহলে আমরা বুঝতে পারতাম যে মূলত এ পাত্রে যেহেতু নাই, অবশ্যই বি পাত্রে আছে। ঠিক আছে, যেহেতু প্রথমবারে মিলে গেছে আমাদের এটা বলতে হচ্ছে না। তো আমরা মূলত 3টা সিকিউর 6টা টাইপ প্র্যাকটিস করলাম এই অধ্যায় থেকে। আমার মনে হয় এই 6টা থেকেই মোটামুটি অনেক চলে আসে, যেহেতু আমাদের অধ্যায়টা মূলত আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আদর্শ গ্যাস এগুলোর মাঝে সীমাবদ্ধ। আশা করছি এখান থেকেই অনেকাংশেই কমন পড়ে যাবে। বাট আমাদের এমসিকিউ সলভ করার জন্য আরও অনেক বেশি একটু রিডিং পড়া, তারপর এমসিকিউ সলভ করা বিগত বছরের, এগুলো একটু তোমরা নিজ দায়িত্বে সলভ করবা, তাহলে আশা করছি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এখন আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি অধ্যায়টা শুরু করছি, পেরিওডিক মোশন। এটা আমাদের অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায় বা পর্যাবৃত্ত গতি অংশ থেকে আমাদের মূলত যে টাইপের সিকিউগুলো আসে সেটা হচ্ছে আমাদের সরল দোলকের যে দোলনকাল, তারপর কম্পাঙ্ক, কার্যকরী দৈর্ঘ্য, তারপর একটা সরল দোলক বা সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে রাখা হলো এবং পাহাড়ের নিচে রাখা হলো, তাদের মাঝে পর্যায়কালের যে একটা পার্থক্য হলো, পার্থক্য হলে আমাদের দেয়া থাকতে পারে, দেন আমাদের বলতে পারে পাহাড়ের উচ্চতাটা বের করো। তো এই টাইপের সিকিউ আমাদের সবচেয়ে বেশি আসে। তাছাড়া আমাদের কিছু গতিবেগ নির্ণয়, একটা সেকেন্ড দোলক বা সরল দোলকের যে কোনো অবস্থায় গতিবেগ, ত্বরণ, তারপর স্থিতিশক্তি, গতিশক্তি, এই রিলেটেড ম্যাথও আমরা পাবো। তো আমরা ফার্স্ট অফ অল যদি আগে সূত্রগুলো একটু দেখি তাহলে আমার মনে হয় আমরা সিকিউ সলভে গিয়ে একটু সুবিধা পাবো। তো আমাদের পর্যাবৃত্ত গতি থেকে বা যে যে সূত্রগুলা সিকিউ সলভের জন্য যে সূত্রগুলো সবচেয়ে বেশি লাগবে আমি জাস্ট ওগুলাই দেখাই দিব, বাকিগুলো বা এমসিকিউ সলভের জন্য যেগুলো লাগবে এগুলো আমি এখানে হাইলাইট করব না। তো পর্যাবৃত্ত গতিতে আমরা যদি দেখি পর্যায়ভিত্তিক গতি বা পেরিওডিক মোশনটা আসলে কি। তো পেরিওডিক মোশনের জন্য আমরা যদি কিছু সূত্র বলি, এই জায়গায় আমাদের গতিটা হবে একটা নির্দিষ্ট বিন্দুকে ঘিরে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট বিন্দুকে যখন একটা নির্দিষ্ট দিক থেকে দিকটা অবশ্যই প্রাধান্য দিতে হবে, স্পেসিফিক, এটা একটা শর্ত। একটা নির্দিষ্ট দিক থেকে হতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পর পর হইতে হবে, একটা নির্দিষ্ট সময় বা ডিউরেশন পর পর আমাদের গতির পুনরাবৃত্তি হইতে হবে। তাই একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে যখন অতিক্রম করবে তখন সেটাকে আমরা পর্যায়ভিত্তিক গতি বা পেরিওডিক মোশন বলতে পারি। এখন পেরিওডিক মোশনের একটা টাইপ হচ্ছে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন, SHM। তাহলে পেরিওডিক মোশনের একটা টাইপ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল চন্দিত স্পন্দন গতি। তো সরল চন্দিত স্পন্দন গতির যে প্রকারভেদ এটা মূলত পর্যায়ভিত্তিক গতির আন্ডারে যায়। সিম্পল হারমোনিক মোশনের যে একটা উদাহরণ বা এক্সাম্পল সেটা হচ্ছে আমাদের সরল দোলকের গতি। তাহলে আমরা একটা পর্যায়ভিত্তিক গতিকে কখন সিম্পল হারমোনিক মোশন বলবো? যখন পর্যায়ভিত্তিক গতিটা এমন হয় এই যে আমাদের একটা পর্যায়কাল, একটা বিন্দুকে এই বিন্দু থেকে অতিক্রম করে আবার ওই বিন্দুতে আসতে যে সময় লাগলো টোটাল, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে পর্যায়কালের অর্ধেক সময়ে যদি একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে চলমান থাকে তখন তাকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন। তাহলে বাকি শর্তগুলো একই, বাট এই ক্ষেত্রে পর্যায়কালের অর্ধেক সময়ে এই যে সরল দোলকের পর্যায়কালের অর্ধেক সময় এই দিকে দুলবে, বাকি অর্ধেক সময় সে এই দিকে যাবে, তাহলে তার বিপরীত দিকে। পর্যায়কালের অর্ধেক সময় যে কোনো একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যখন দুলবে তখন তাকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি। তো আমাদের এই অধ্যায়টা মূলত SHM বা সরল চন্দিত স্পন্দন গতি নিয়েই আমরা এটার সম্পর্কে কয়েকটা সূত্র জানবো। তাহলে পর্যায়কালের সূত্র হচ্ছে মূলত T=2π/ω, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে। এরপরে কণার বেগ, লাইক আমাদের যে কোনো অবস্থায় কণার বেগ বের করতে বললো, তো কণার বেগ হচ্ছে মূলত B=a ওমেগা cos ওমেগা t। এই সূত্রটা আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এটা B=ω × √a² - যেখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ 2π/t দ্বারা বের করতে পারবা আমাদের পর্যায়কাল জানা থাকলে, আর এ এবং ওয়াই এর পরিচয়টা একটু জেনে নাও ভালোভাবে। তাহলে এটা যদি আমাদের হয় একটা সরল দোলক এতটুকু থেকে যদি দোলা শুরু করে, সে এখান থেকে দুলে এই জায়গায় আসলো, আবার এই যে দুলে আবার এই জায়গায় গেল।
তাহলে সে সর্বোচ্চ যতটুকু দুলতে পারবে এখান থেকে ঠিক এতটুকু পর্যন্ত যে দূরত্ব এটাকে বলবো আমরা এ। এতটুকু হচ্ছে তার এ, বা এটাকে বলা হচ্ছে বিস্তার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে বিস্তার। এবং আমরা প্রশ্ন করার সুবিধার্থে যে কোনো অংশে যে কোনো অবস্থায় তার যে ব্যাগ, যে কোনো অবস্থায় তার ব্যাগ, তার ত্বরণ, এগুলো আমরা বের করতে বলতে পারি। আমি যদি বলি এই অবস্থায় তার ব্যাগ কত, এই অবস্থায় তার ত্বরণ কত, এগুলো আমরা বের করতে বলতে পারি। যে কোনো অবস্থায় যে দূরত্ব এটাকে আমরা ওয়াইও বলবো, এক্সও বলবো, যে কোনো। আমাদের গাইডে অনেক সময় এক্স বলা হয়ে থাকে, অনেক সময় ওয়াই বলা হয়ে থাকে বইয়ে, ব্যাপার না, আমরা এক্স ওয়াই যে কোনো একটা, আমি এখানে শিটে ওয়াই লিখেছি, তো ওয়াই বলবো। তাহলে সর্বোচ্চ যে বিস্তার, এই বিস্তারকে বলবো আমরা এ। এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, যতটুকু পর্যন্ত সে দুলবে, ঠিক আছে? এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে বিস্তার বা এ, এবং এটা হচ্ছে আমাদের ওয়াই যে কোনো অবস্থায়। এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের যখন একটা দোলক যখন দুলবে, এই জায়গাটাতে তার ব্যাগ জিরো, এই জায়গায় বি ইজ ইকুয়াল টু কী হবে? জিরো হবে। ব্যাগ এখানে জিরো, সে আস্তে 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 ব্যাগ সর্বোচ্চ বাড়তেছে, এই জায়গায় এসে তার ব্যাগ হবে সর্বোচ্চ। তার মানে এই জায়গায় বি ম্যাক্স, এই জায়গায় কি বি ম্যাক্সিমাম। আবার এই জায়গায় ব্যাগ আস্তে আস্তে স্লো, এই জায়গায় এসে আবার ব্যাগ কত হবে? জিরো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় ব্যাগ জিরো ছিল, আস্তে আস্তে ব্যাগটা বাড়তেছে, মাঝখানে এসে এটা হচ্ছে সাম্য অবস্থা। মাঝখানে যে অবস্থা সেটা হচ্ছে আমাদের সাম্য অবস্থায় আমাদের ব্যাগ হচ্ছে একদম সর্বোচ্চ বা ম্যাক্স, এবং আস্তে আস্তে আবার ব্যাগটা কমা শুরু করছে, এই বিন্দু থেকে আবার ব্যাগ জিরো হয়ে গেছে। তো বিষয়টা খেয়াল করো, বিস্তার অবস্থানে ব্যাগ হচ্ছে জিরো, সাম্য অবস্থানে ব্যাগ হচ্ছে সর্বোচ্চ। সাম্য অবস্থানে ওয়াইয়ের মান কত? সাম্য অবস্থানে ওয়াইয়ের মান জিরো, কারণ এখান থেকে তো আমরা দূরত্ব হিসাব করি। আর বিস্তার অবস্থানে ওয়াইয়ের মান কত? বিস্তার অবস্থানে ওয়াইয়ের মান এ, কারণ আমরা এখান থেকে এই দূরত্বটাকে এ বলে চিনি, তাই না? বিস্তার অবস্থানে এটা হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এ, এবং সাম্য অবস্থানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এই অবস্থান থেকে এই অবস্থানের দূরত্ব জিরোই। আচ্ছা, গেল এটা। তাহলে আমরা এবার যদি ব্যাগের হিসাবটা গেল, এই জায়গায় ব্যাগ জিরো, এই জায়গায় ব্যাগ সর্বোচ্চ, আস্তে আস্তে কমতে এখানে কমলে আস্তে আস্তে এখানেও জিরো হবে। এখন যদি আমরা ত্বরণের হিসাবটা করি, ত্বরণ কোন জায়গায় বেশি বা কম, খেয়াল করো। এই জায়গায় ব্যাগ ছিল জিরো, হঠাৎ করে যখন এই বিন্দুতে চলে আসলো, তার 1 সেকেন্ড পরে বা মিলি সেকেন্ড পরে হঠাৎ করে যখন এই বিন্দুতে আসলো, তাই একটা ব্যাগ প্রাপ্ত হলো না। তাহলে ব্যাগ ছিল জিরো, বাট হঠাৎ করে ব্যাগ প্রাপ্ত হওয়া, এটা কেমন? তাহলে ত্বরণ মানে কি জানি? ত্বরণ মানে হচ্ছে ব্যাগ বৃদ্ধির হার বা ব্যাগ পরিবর্তনের হার। ব্যাগ পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলেই ত্বরণ হয়, তাই না? তো এই জায়গায় আমাদের ব্যাগ ছিল জিরো বা স্থির অবস্থায় ছিল, হঠাৎ করে ব্যাগ প্রাপ্ত হওয়া, তার মানে এই জায়গায় সর্বোচ্চ ত্বরণ ছিল। তার মানে ত্বরণ ক্ষেত্রে ম্যাক্স হবে আমাদের বিস্তার অবস্থানে। ম্যাক্স আস্তে আস্তে যখন এই পাশে আসতে থাকবে, ত্বরণটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং এই জায়গায় আমাদের ত্বরণ হবে একদম সর্বনিম্ন। আস্তে আস্তে এই জায়গাটা থেকে ত্বরণ আবার বাড়তে এই জায়গায় আবার নেগেটিভ ত্বরণ বা মন্দন হবে আলটিমেটলি সর্বোচ্চ, কারণ একটা ব্যাগ প্রাপ্ত ছিল, হঠাৎ করে এটা ত্বরণটা জিরো হয়ে যাওয়া, ব্যাগটা জিরো হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এটাকে মন্দন হবে সর্বোচ্চ। তাহলে এটা গেল, ত্বরণ মন্দনের বিষয়টা গেল। এবার যদি স্থিতিশক্তির বিষয়টা বলি বা গতিশক্তির বিষয়টা, এ জায়গায় সে একদম স্থির অবস্থায় ছিল, তার মানে যা শক্তি আছে সবটুকু স্থিতিশক্তি। ব্যাগ জিরো ছিল, যে গতিশক্তি জিরো হলে সবটুকুই স্থিতিশক্তি। আস্তে আস্তে গতিশক্তি প্রাপ্ত হবে, এই জায়গায় গতিশক্তি সর্বোচ্চ, এরপরে গতিশক্তি আস্তে আস্তে বিভবশক্তি পরিণত হবে, এই জায়গায় বিভবশক্তি সর্বোচ্চ, গতিশক্তি জিরো, এভাবে হবে। এবার যদি আমরা সূত্রগুলো দেখি, বি ইজ ইকুয়াল টু ওমেগা কস্ট, বি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমি যদি বি ম্যাক্স বলি, ওয়াই ইজ ইকুয়াল টু কত হলে আমাদের বি ম্যাক্স হয়? দেখো এই জায়গায় বি ম্যাক্স কোন জায়গায় হয়? ব্যাগ সর্বোচ্চ এই জায়গায় না? এই যে সাম্য অবস্থায় বি ম্যাক্স বলেছি না? সাম্য অবস্থায় যদি বি ম্যাক্স হয়, এটাই হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বিন্দু। তাহলে তুমি যদি সূত্র ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসাও, এই জায়গায় জিরো বসাও, এ স্কোয়ারে কাটা যাবে, ওমেগা এ থাকবে বি ম্যাক্সের সূত্রটা। তাহলে তুমি জাস্ট বুঝলে চিত্রের সাথে মিলায়া সূত্রটা পারবা। এরপরে এসএইচএম কোন ত্বরণ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এখানে আমরা ত্বরণ কোথায় সর্বোচ্চ হয় বললাম না? আমাদের এই যে বিস্তার অবস্থানে ত্বরণ সর্বোচ্চ হয়, যেখানে ওয়াই ইজ ইকুয়াল টু এ, এই যে ওয়াইয়ের জায়গায় এ বসে দিলে আমাদের ত্বরণের সূত্র পেয়ে যাচ্ছে। এছাড়া বিভব শক্তি হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার, যেখানে কে এর ভ্যালু হচ্ছে এম ওমেগা স্কোয়ার। তাছাড়া আমাদের সর্বোচ্চ বিভব শক্তি হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার, কারণ আমাদের এই যে এই অবস্থানে এই যে বিভব, আমাদের যেখানে কণার বিভব শক্তি যেখানে আমাদের বিস্তার অবস্থানে যা আছে সবটুকুই বিভব শক্তি। কে আমাদের যে বিস্তার অবস্থানে ওয়াই ইজ ইকুয়াল টু এ, তার মানে ওয়াইয়ের জায়গায় এ বসে দিলে আমাদের ইউ ম্যাক্স বা সর্বোচ্চ বিভব শক্তি পেয়ে যাচ্ছে। গতিশক্তির ক্ষেত্রে সেম, আমরা যদি এখানে এই জায়গায় গতিশক্তি সর্বোচ্চ হবে না সাম্য অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ, তার মানে এই জায়গায় ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু জিরো, এই জায়গায় ওয়াইয়ের ভ্যালু জিরো বসায় দাও, তাহলে ওয়াইটা ভ্যানিশ হয়ে গেলে হাফ কে এ স্কোয়ার থাকবে। এভাবে সূত্রটা হয়। এরপরে
যদি এবার আমরা আরও কয়েকটা হিসাব নিকাশ করি, আমাদের যে সেকেন্ড দোলক বা সরল দোলকের জন্য আমাদের কিছু সূত্র আসবে। লাইক আমাদের সরল দোলকের যে কার্যকরী দৈর্ঘ্য, এটা যদি আমাদের একটা বব ঝোলানো হয়, এখানে যে সুতার দৈর্ঘ্য এবং যে বব ঝোলানো হলো তার যে ব্যাসার্ধ, এটা যোগ করলে কার্যকরী দৈর্ঘ্যটা পায় আর কি। তো কার্যকরী দৈর্ঘ্য যত বাড়বে আলটিমেটলি আমাদের সরল দোলকের দোলনকাল তত বাড়বে। এটা হচ্ছে আমাদের একটা যে সূত্র সরল দোলকের। তো এক্ষেত্রে আমাদের শর্তটা কেমন? টি ইজ প্রপোর্শনাল উইথ রুট ওভার অফ এল, মানে আমাদের সময়টা, দোলনকালটা পর্যায়কালের বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয় বা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে? তো ইনভার্সলি প্রপোর্শনাল উইথ রুট ওভার, তাহলে টি আমাদের পর্যায়কালটা বেশি হবে, পর্যায়কালটা আমাদের বেশি হবে, সরি এই জায়গাটাতে প্রপোর্শনাল, ওকে, প্রপোর্শনাল। আমাদের পর্যায়কালটা বেশি হবে, পর্যায়কাল বেশি হবে যত বেশি সুতার দৈর্ঘ্য হবে। তাহলে সুতার দৈর্ঘ্য যত বেশি হবে পর্যায়কালটা তত বেশি হবে, তবে সমানুপাতিক হারে না, এটা সমানুপাতিক হারে, তবে বর্গমূলের সমানুপাতিক হারে, ঠিক আছে? তাহলে টি ইজ প্রপোর্শনাল উইথ এল এবং উইথ রুট ওভার বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হবে, গেল এটা। দেন জি বা আমাদের যেটা গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটির সাথে বা অভিকর্ষ ত্বরণের সাথে এটা সম্পর্কে কেমন? এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ রুট ওভার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে এবং এটা বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, ইনভার্সলি প্রপোর্শনাল উইথ রুট ওভার টি। তো যখন দুটা শর্তকে আমরা একসাথে করব, আমরা পাই টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, এই অংশটা আমরা পাবো, টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, গেল এটা। এরপরে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য এই সূত্রগুলো দেখতে পারো, কিংবা আমরা ওখানে যে জায়গায় ম্যাথটা বা সলভ করবো ওই জায়গায় আসলে এগুলো দেখাই দিলে তাও চলবে। এরপরে আমাদের অনেক সময় দেয় যে একটা সেকেন্ড দোলক সে পাহাড়ের চূড়ায় রাখা হলো, পাহাড়ের নিচে রাখা হলো সমতল ভূমিতে, পাহাড়ে নিয়ে যাওয়া হলো তাকে, পাহাড়ে নিয়ে যাওয়ায় সে এত সেকেন্ড সময় হারায় বা এত সেকেন্ড সময় লাভ করে পুরো দিনে বা পুরো ঘন্টায়, যেটাই বলুক, তাহলে তার পর্যায়কাল বের করতে হবে বা এমন কিছু বলে আমাদের, তখন আমরা এই সূত্রটা ইউজ করবো আসলে, টি প্রাইম ইজ ইকুয়াল টু 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স। তাহলে প্রতিদিনে, এটা হচ্ছে হিসাবটা প্রতিদিনে সে কত সেকেন্ড সময় হারায়, মাইনাস দিলে সময় হারায়, আর টি ডাবল প্রাইম এখানে আমাদের যেটা বোঝাচ্ছে প্লাস এক্স, মানে হচ্ছে কতটুকু সময় লাভ করে, ঠিক আছে, প্রতিদিনের হিসাব এটা। তো এখন আমরা সিকিউ সলভে গিয়ে বিষয়টা একটু ক্ল্যারিফাই করে নিই, তাহলে আরও সহজ হয়ে যাবে বিষয়গুলো। ওকে, তো পর্যায়ভিত্তিক গতি, এখানে আমাদের 1 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে যে কোনো সুউচ্চ পাহাড়ে নিয়ে যাওয়ায় একটা সরল দোলক 10 ঘন্টায় এতটা দোলন সম্পন্ন করলো, 11,990টা দোলন সম্পন্ন করলো। তাহলে কোনো সুউচ্চ পাহাড়ে নিয়ে যাওয়া হলো, তাকে নিয়ে যাওয়ায় সে একটা সরল দোলক 10 ঘন্টায় এতটা পূর্ণ দোলন সম্পন্ন করলো। আচ্ছা, কেমন দেওয়া আছে? এটা 10 ঘন্টায় বলা আছে, 10 আওয়ারে 11,990টা পূর্ণদোলন সম্পন্ন করলো। আমরা জানি পর্যায়কালের সংজ্ঞা কেমন, পর্যায়কালের সংজ্ঞা হচ্ছে একটা পূর্ণদোলনে কতটা সময় নেয় সেটা হচ্ছে তার পর্যায়কাল বা টি। তাহলে 11,990টা পূর্ণদোলন সম্পন্ন করতে সময় নেয় 10 ঘন্টা, একটা দোলন সম্পন্ন করতে কতটুকু সময় নেয় সেটাই হচ্ছে তার পর্যায়কাল, বের হয়ে যাবে না? ওকে, কিন্তু ভূপৃষ্ঠের দোলকটা 3 সেকেন্ড একটা পূর্ণদোলন সম্পন্ন করে, মানে ভূপৃষ্ঠে রাখা অবস্থায় সুউচ্চ পাহাড়ে নিয়ে যাওয়ার ফলে এতটা পূর্ণদোলন দেয়, আমরা এখানে দেখবো আসলে 3 পয়েন্ট সামথিং আসবে। কিন্তু ভূপৃষ্ঠে থাকা অবস্থায়, পাহাড়ের নিচে ভূপৃষ্ঠে থাকা অবস্থায় দোলকটা 3 সেকেন্ডে পূর্ণদোলন সম্পন্ন করেন, ভূপৃষ্ঠে থাকলে তার পর্যায়কাল হয় 3 সেকেন্ড, বোঝা গেছে? তাহলে পৃথিবীর গড় ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের, দেন সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা দেওয়া আছে 8.854 কিলোমিটার। আমাকে বলা হচ্ছে সরল দোলকটির কার্যকর দৈর্ঘ্য বের করতে হবে, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বা এল বের করতে হবে। আমরা সূত্র কি জানি? টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। এখান থেকে আমাদের বের করতে হবে এল এর মানটা, কার্যকরী দৈর্ঘ্যের মানটা। আমাকে টি দেওয়া আছে, দোলনকাল দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে, টি এল বের করতে পারবো না খুবই সহজে। তাহলে আমাদের এখানে যদি রুট ওভারটা বাদ দিয়ে দেই, এই জায়গায় রুট ওভারটা বাদ দিয়ে দিই, আমরা স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে এলটা এই পাশে নিয়ে এসে আনসার বেরিয়ে যাবে 2.23413 সেকেন্ড, 132 সেকেন্ড। তাহলে আমাদের পর্যায়কাল আসছে কত? এত সেকেন্ড, যেটা কার্যকরী দৈর্ঘ্য আসছে 2 পয়েন্ট সামথিং মিটার। তো এটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য বের করলা সরল দোলকটির। এরপরে বলা হচ্ছে যে পাহাড়টি এভারেস্টের তুলনায় কত উঁচু বা নিচু ছিল তা বের করতে হবে। তো এই জায়গাটাতে আমাদের এভারেস্ট উচ্চতাটা দেওয়া আছে 8.854 কিলোমিটার,
আমাকে পাহাড়টার উচ্চতা বের করতে হবে। পাহাড়টার উচ্চতা বের করে এভারেস্ট উচ্চতার সাথে আমি জাস্ট যাচাই করব উঁচু নাকি নিচু। এটা আমাকে কন্ডিশন কী দেওয়া আছে, আমাকে একটা সরল দোলক দেওয়া আছে। একটা সরল দোলক পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে একটা সে পূর্ণদোলন সম্পন্ন করলে একরকম পর্যায়কাল একরকম দেখায়, পাহাড়ের নিচে আরেক রকম পর্যায়কাল দেখায়। আমরা এই দুইটা তথ্য থেকে কিন্তু পাহাড়ের উচ্চতাটা বের করতে পারি, তাই না? তো আমরা পাহাড়ের উচ্চতা বের করার জন্য অবশ্যই পাহাড়ের উপরে দোলনকাল কত সেটা বের করতে হবে। আমি বলেছি যে সে এখানে 10 ঘন্টায় পূর্ণদোলন সম্পন্ন করে কতটা, 11,999টা। তাহলে 10 ঘন্টা সমান এত সেকেন্ড হয়, 36,000 সেকেন্ড। তাহলে সে একটা পূর্ণদোলন সম্পন্ন করতে কত সেকেন্ড সময় লাগবে এটা বের করতে হবে না? তাহলে দোলনকাল আসছে এত সেকেন্ড। পাহাড়ের উচ্চতায় দোলনকাল এত, পাহাড়ের নিচে এত। আমাদের সূত্র হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু টি প্রাইম। টি প্রাইম মানে হচ্ছে পাহাড়ের উপরে, আর টি হচ্ছে নিচে, -1 ইন্টু আর, বা আমাদের যেটা ব্যাসার্ধ এটা। আমি কিন্তু সূত্রে বিস্তারিত যাই নাই, যেহেতু আমাদের এটা একদম রিভিশন ক্লাস। ওকে, তাহলে এই জায়গায় আমরা পৃথিবীর গড় ব্যাসার্ধটা নিলাম মিটারে। এইচ হচ্ছে পাহাড়ের উচ্চতাটা, দেন আমাদের এত মিটার হয় আর কি, এত মিটার কিউব। তো এই জায়গায় এভারেস্টের উচ্চতা পাইলাম, আমাদের দেওয়া আছে এটা 8,854 মিটার। তুলনা করলাম এভারেস্টের তুলনায় কত উঁচু বা নিচু, যেহেতু এটা 5,000, অবশ্যই এভারেস্টের তুলনায় নিচু। কত নিচু? 3,520 মিটার নিচু। ওকে, তাহলে এরকম ম্যাথ আমাদের আসে সচরাচর পরীক্ষাটাতে। এরপরে আমাদের এই অধ্যায় থেকে আরও কিছু টাইপ ম্যাথ আছে। যদি এটা দেখো, পেন্ডুলিয়াম রিলেটেড ম্যাথ দেয়। দোলনকাল করলাম, পাহাড়ের উচ্চতা করলাম। আচ্ছা, এরপরে আমরা এইটা দেখি। অনুভূমিকভাবে 0.71 কেজি বরের একটা পাথর একটা স্প্রিংয়ের সাথে যুক্ত আছে। স্প্রিং ধ্রুবকের মান জানা আছে 18 নিউটন মিটার ইনভার্স 1। সর্বাধিক বিস্তার 54 মিলিমিটার দেওয়া আছে। এটা কিসের মান? তাহলে সর্বাধিক বিস্তার হচ্ছে এর ভ্যালু এ। ব্যবস্থাটি সরল ছন্দিতে স্পন্দনে গতিশীল আছে। পাথরটা যে কোনো মুহূর্তের সরণ 34 মিলিমিটার। ওকে, মানে ওয়াইয়ের ভ্যালু আর কি, এটা যে কোনো মুহূর্তের মানে আমরা জানি ওয়াইয়ের ভ্যালু। এম দেওয়া আছে, পাথরটার ওজন দেওয়া আছে, স্প্রিংয়ের সাথে ঝোলানো আছে বললো, স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে, কে এর ভ্যালু, সর্বাধিক বিস্তার দেওয়া আছে, এর ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে। ওকে, পাথরের ব্যাগের মান বের করতে হবে। মূলত আমাদের সর্বাধিক বিস্তারের আমরা জানি ওই অবস্থায়, মানে 34 মিলিমিটার দূরত্ব দেওয়া আছে না, 34 মিলিমিটার সরণে পাথরটার ব্যাগ বের করতে হবে। তো আমরা জানি b = ওমেগা ইন্টু √/² মানে y² বা x²। আমি বলেছি গাইডে অনেক সময় এটা দেওয়া থাকতে পারে, আমি শীটে y দেখিয়েছি, এই জায়গায় x দেওয়া আছে। এম জানা আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, বের করতে হবে না কষ্ট করে আর। এবং সর্বাধিক বিস্তার তো জানাই আছে, এবং ওয়াই বা এক্স এর ভ্যালু দেওয়া আছে। ব্যাগ বের করতে, ব্যাগের সূত্র কি? ওমেগা ইন্টু √/² মানে y² x²। ওমেগা হচ্ছে আমাদের এই জায়গাটাতে √/k/m। আমার শীটে কোনার দিকে লেখা ছিল ওয়াই ওমেগা ইজ ইকুয়াল টু √/k/m, বা ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু k/m। তাহলে ওমেগা কি হবে? ওমেগা হচ্ছে √/, চলে আসবে এই পাশে, k/m হবে √/k/m। কে এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু জানা আছে, এক্স এর ভ্যালু জানা আছে, বের করবা এম এস ইনভার্স 1। দেন অন্য একটি অবস্থানে গিয়ে পাথরের ব্যাগের মান 0.03 এমএস ইনভার্স কমে গেলে সাম্য অবস্থার সাপেক্ষে সরণের পরিবর্তন বিশ্লেষণ করো। অন্য একটি অবস্থানে গিয়ে পাথরের ব্যাগের মান, আচ্ছা আমাদের পাথরটার যে কোনো মুহূর্তে সরণ 34 মিলিমিটারে ব্যাগের মানটা বের করলাম, ঠিক আছে, বুঝছি। এখন বলতেছে অন্য যে কোনো অবস্থায় ব্যাগের মানটা এত হলে সাম্য অবস্থার সাপেক্ষে এত মিটার ব্যাগের মান এত মিটার কমে গেলে যদি এত এমএস ইনভার্স 1 কমে যায়, তাহলে সাম্য অবস্থার সাপেক্ষে সরণের পরিবর্তন কত হবে? আচ্ছা, তো আমাদের আগে ব্যাগ ছিল কত? 0.21, 34 মিলিমিটার সরণে, 34 মিলিমিটার সরণে আমাদের ব্যাগটা ছিল এত। তাহলে এই জায়গাটাতে এত যদি কমে যায়, নতুন ব্যাগ কত হবে? 0.18 এমএস ইনভার্স 1। 0.18 এমএস ইনভার্স 1 কত হবে আমাদের নতুন ব্যাগ? 34 মিটার সরণে এটা যদি আমাদের বিস্তার হয়, এটা যদি ওয়াইয়ের বা 34 মিটার সরণ হয়, এই অবস্থানে 0.18 এমএস ইনভার্স 1 ব্যাগ নতুন হয় এই অবস্থানে। আগে ছিল এতটুকু।
আচ্ছা, তো আমরা নতুন সরণ যদি এক্স ধরি, এক্স হচ্ছে নতুন সরণ এই জায়গাটাতে, আমাদের বি এখানে আমরা এখন বের করবো এক্সের মান, মানে সরণটা কত, তাহলে এই যে কমে এত হলো, এটা কিন্তু কমে যাওয়ার ফলে এত হলো 0.18 এমএস ইনভার্স 1, আর 0.03 হচ্ছে এতটুকু কমে গেল বিদায় আমরা 0.21 থেকে বি করেছি। দেন আমাদের এই জায়গায় এক্স বের করার জন্য যা যা ক্যালকুলেশন করবা করে এর ভ্যালু বসে দিবা, বি এর ভ্যালু বসাবো, ওমেগার ভ্যালু বসাবো, আনসার বেরিয়ে যাবে 40 mm। তাহলে আমাদের সরণটা বের করতে বলে না, আমাদের বের করতে বলছে সরণের পরিবর্তন কতটুকু হবে। তাহলে আগের সরণ কত ছিল, আগে ছিল 34, এখন কত 40, পরিবর্তন কত 6, তাহলে বরটা 6 মিলিমিটার দূরে সরে যাবে। বুঝে গেছে? এই যে 6 মিলিমিটার দূরে সরে যাবে, আমরা জানি যত দূরে সরে যাবে তত বেশি ব্যাক কমতে থাকবে। বুঝে গেছে? তো আমরা মূলত এই পাহাড় এবং পেন্ডুলিয়ামের এই দুই টাইপের ম্যাথ এটাকে সলভ করলাম, টোটাল 4টা ম্যাথ আর কি। ঠিক আছে?